যারা যারা আছো ক্লাসে একটু জানিয়ে দাও স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আর আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, সবাইকে একটাই কথা বলবো যে ক্লাসটা যখনই আমি রেসপন্স করতে বলবো তখন রেসপন্স করবে, না হলে তো সেই টু ওয়ে কমিউনিকেশনটা হবে না, তখন জমবে না ব্যাপারটা। সো আমি চাই যে আমাদের কমিউনিকেশনটা হোক। আর আজকে থেকে আমাদের সেট থিওরি শুরু হচ্ছে। সেট থিওরি আজকে ফার্স্ট ক্লাস। গতকাল আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছি। আমাদের প্ল্যান সব কিছু আমরা করে নিয়েছি, যে কি কি পড়বো, কিভাবে পড়বো, কোনটা কোন স্ট্র্যাটেজিতে এগোবো, সেগুলো আমাদের কিন্তু আগের দিনের কালকের ক্লাসে তো হয়েই গেছে। তাহলে আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ সেট থিওরি তাহলে শুরু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখো সেট থিওরি একদম যদি তোমাদের এখন আস্ক করি যে সেট থিওরি বলো, সেট থিওরির ডেফিনিশন কি, তাহলে তোমরা অনেকেই সেই সেট থিওরির যে ডেফিনেশন মানদত্তার আমল থেকে চলে আসছে সেই ডেফিনেশনটা বলে দেবে, বা তোমাদের অনেকেই হয়তো বেটার বলতে পারবে। ঠিক আছে, আমি একটু সেট থিওরিটিকে আলাদা জোনে শুরু করতে চাইছি। আলাদা জোনে মানে কি, আমি সবসময় চাই যে আমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা এত বোরিং কেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ভালো সাবজেক্ট, এত সুনাম, কিন্তু সবার কেন অনীহা, কেন সবার ভয়, কেন সেই জায়গাটাকে দূর করার আমার সবসময় প্রচেষ্টা থাকে। আর তার জন্য আমি কি করি, যে সবসময় না রিয়েলিস্টিক জোনে তোমাদের বোঝানোর, বা আমি গ্র্যাজুয়েশনেও যখন পড়াই তখনও এই রিয়েল রিয়েল জিনিসকে কানেক্ট করে বা মনে রাখার জিনিসগুলোকে কানেক্ট করে বোঝানোর চেষ্টা করি। আমরা তো পড়ছি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য। তো এইখানে আমি যতটা পারবো থিওরিটাকে, কালকেই বলেছিলাম যে যতটা পারবো থিওরিটাকে আমি ডিটেলসে বুঝিয়ে, তারপর মানে থিওরি ক্লাস হবে, তারপর আমাদের কোশ্চিন সলভ করব। যেদিন কোশ্চিন সলভ করব সেই দিন কোশ্চিনই হবে, যখন যেটা যেটা থিওরি লাগবে সেগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে সেট থিওরির ডেফিনেশন আমরা এইখানে বলার আগে, তার আগে আমরা একটু মনে করি তো। ধরুন আমরা এরকম জায়গায় যাচ্ছি যে আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট নই, আমরা কিচ্ছু জানি না, বা যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট যায়, ম্যাথামেটিক্স নয়, আর্টসের স্টুডেন্ট যে কেউ, আমরা যদি ভাবি যে লাইফে এই সেট কথাটার অবদান কোথায়, বা সেট কথাটা কোথায় আছে আমাদের, সেট কথাটা কি আমাদের ডে টু ডে লাইফে কোনো একটা জায়গায় কোথাও কি আছে, কোনো একটা জায়গায় কি আছে সেট কথাটা? কি অ্যান্সার কি আসবে, আসবে কিছু মাথায় মনে পড়ছে যে সেট কথাটা কোথাও শুনেছি? কেউ রেসপন্স করবে? কোথাও সেট কথাটা শুনেছো? আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। বাড়িতে আত্মীয় এসছে, হঠাৎ করে মা বললো, যা তো বাবা ঘর থেকে ওই কাপ প্লেটের সেটটা নিয়ে আয়। কাপ প্লেটের সেট, সেট কথাটা এলো তো? ঠিক আছে, এখন আমাদের যেমন বন্ধুদের বিয়ে হয়, তো বিয়েতে ইনভাইট করলে, আমাদের স্কুল ফ্রেন্ডদের বন্ধুর বিয়েতে ইনভাইট করলে সব বন্ধুরা মিলে একসঙ্গে গিয়ে আমরা বললাম যে যেতে তো হবে, তাহলে একটা গিফট নিয়ে যেতে হবে অবশ্যই বন্ধুর বিয়েতে। তাহলে সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে কি দেওয়া যায়। ঠিক আছে, একটা ডিনার সেট দেওয়া যাক। সো ডিনার সেট, সেট কথাটা এলো তো? তাহলে আমি আমি জানতে চাইছি ডে টু ডে লাইফে আমি কোথায় কোথায় সেট কথাটা আমি ইউজ করছি। বাচ্চাদের, ছোট বাচ্চাদের আমরা দোকানে নিয়ে গিয়ে বলি, দাদা জামা প্যান্টের সেটটা দিন, বা সেট দেখান, জামা প্যান্টের সেট দেখান। তাহলে জামা প্যান্টের সেট, আমি এখানে কিছু ছবিও রেখেছি তোমাদের আরও অ্যাট্রাকটিভ ক্লাসটা করার জন্য। দেখো কোথায় গেল, এই যেগুলো বললাম সেগুলোরই একটা একটা করে ছবি রেখে দিয়েছি, যাতে আরও ভালো লাগুক। আমরা খুব ইন্টারেস্টিং জন্য পড়বো। ঠিক আছে, হ্যাঁ। তো এইখানে দেখো জামা প্যান্টের সেট, ডিনার সেট, কাপ প্লেটের সেট। তাহলে আমি সেট সম্বন্ধে কিচ্ছু জানি না, কিন্তু আমি যদি মনে করতে চাই, বা আমি যদি এরকম মনে করি যে সেট আমার লাইফে কোথায় আছে, বা আমি ডে টু ডে লাইফে কোথায় পাচ্ছি সেট, তাহলে আমার কিন্তু এই এক্সাম্পলগুলোই আসবে। পড়ি না আমরা এখান থেকেই, চলি না এখান থেকেই শুরু করব কিন্তু আমরা সেট থিওরিটা। দেখা যাক সেট এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা। তাহলে এইবার ঠিক আছে, আমরা বুঝতে পেলাম যে এই এই এক্সাম্পলগুলো আমাদের কাছে এসছে, বা আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করছি। ঠিক আছে, দেখো একটা একটা করে জিনিস কানেক্ট করে নিয়ে যাচ্ছে আমি কিন্তু।
এইবার যখনই সেট কথাটা আসছে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল কাজে আসছে না, মানে ইন্ডিভিজুয়াল একটা জিনিস, একটা কাপ, আমি বলবো একটা কাপের সেট, কোনোদিন শুনেছো না আমি এরকম? বা একটা প্যান্ট, একটা জামা, এরকম নেই, নেই তো। তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি কি, যখনই একগুচ্ছ জিনিস, তার মানে একসাথে অনেক জিনিস আমি নিচ্ছি, তখন এই সেট কথাটা ইউজ করা হচ্ছে। তার মানে আলটিমেট কি করা হচ্ছে আমাদের, আমরা একসঙ্গে অনেক জিনিস নিচ্ছি, তার মানে কি করছি, কালেকশন নিচ্ছি। তাহলে যখন আমি কালেকশন নিচ্ছি, কিছু জিনিসের কালেকশন নিচ্ছি, একটার ক্ষেত্রে কিন্তু ইউজ করছি না আমরা। তাহলে আমি যখন কিছু জিনিসের কালেকশন নিচ্ছি, তখন কিন্তু আমি এই সেট কথাটা ইউজ করছি। কি ইয়েস অর নো? কি ঠিক বললাম তো নেহা? হ্যাঁ স্যার। তাহলে কালেকশন, তার মানে কি, আমাদের কালেকশন যখন আমি নিচ্ছি তখন, তার মানে আমি কিছুই জানি না আমি সেট সম্বন্ধে, ধরেন আমি ভুলে গেছি যে সেট কিছুই জানি না আমি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সেট কথাটা ইউজ করা হচ্ছে কখন, যখন আমি কালেকশন নিচ্ছি, কিছু জিনিস একসঙ্গে নিয়ে একসঙ্গে কালেকশন নিচ্ছি, তখন আমার কিন্তু আমি সেট কথাটা ইউজ করছি। তার মানে আমি যদি এখান থেকে যাই, তো এই তিনটে থেকে তার মানে কি, আমি কনক্লুশনে এলাম, আমি বললাম যে আমি কি করছি, আমি শুধু নিচ্ছি কালেকশন, কালেকশন। তাহলে কালেকশন কথাটা কিন্তু সবার সঙ্গে কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড আর এইটার সাথেও কানেক্টেড। তাহলে আমি কি নিচ্ছি, আমি নিচ্ছি কালেকশন। ক্লিয়ার হলো? তাহলে আমি আমার নর্মাল লাইফ থেকে, ডে টু ডে লাইফ থেকে যা কিছু বুঝলাম, তারপর এবার যাই আমরা সেটের ডেফিনেশনে চলে যাই। ডেফিনেশন তোমাদের সবারই জানা, কারণ তোমরা পিএসসির প্রিপারেশন নিচ্ছ, মানে এমএসসি করা সবাই কম বেশি, বা বিএসসি করে বিএডও করা আছে, তাহলে তোমরা সবাই কিন্তু ডেফিনেশন জানো না এরকম তো নয়। চলো, যখন 11-12 পড়াবো, গ্র্যাজুয়েশনে পড়াই আমি খুব ভালো করে, তখন ব্যাপারটা আলাদা। চলো একদম ডিরেক্ট ডেফিনেশনে যাব। তাহলে এইবার আমরা সেট থিওরি নর্মালি এখান থেকে যা বুঝলাম কি, যে এটা কালেকশনের রেসপেক্টে এই সেট কথাটা আসছে। এবার চলো যে ম্যাথামেটিক্সে তাহলে সেটটাকে কিভাবে ডিফাইন করা যায়, আলাদা কিছু নাকি একই জিনিস। তারপর আবার পরে সবার শেষে আমি বলবো যে এই যে আমার এক্সাম্পলগুলো, এগুলোকে আদৌ সেট বলা যাবে কি না, সেটা একটা কনক্লুশন পরে টানবো। চলো মজাদার করা যাক সেট থিওরিটাকে। চলো, ডেফিনেশনটা আমি লিখে রেখেছি যাতে টাইম নষ্ট না হয়, আমাদের ক্লাসটা ইন্টারেস্টিং থাকুক। দেখো, সেটের ডেফিনেশন সব বইয়ে একটাই, a set is a well defined collection of distinct object or elements। সবারই জানা, a set is a well defined collection of distinct object or elements। তাহলে আমরা যে একটু আগে যে জিনিসটা কানেক্ট করলাম, একটু আগে ছবি থেকে কি বললাম, যে কালেকশনই তো নেওয়া হচ্ছে, তাহলে এখানেও এসে দেখছি না 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 না, এখানেও তো ডেফিনেশন ব্যতিক্রম নয়। তাহলে কেন? কারণ এখানেও তো কালেকশনই আছে, ভালো করে বোঝো। তাহলে কালেকশন তো, কালেকশন বাদে তো কিছু নয়, তাহলে কালেকশন, তাহলে সেট আর কিছুই নয়, ম্যাথামেটিক্সও বলছে কালেকশন, কালেকশনের বাইরে কিছু নয়। এইবার চলো যদি বলি কালেকশন, এবার সবারই মনে প্রশ্ন, স্যার কিসের কালেকশন? সিম্পল ব্যাপার, কোনো কিছুর কালেকশন আমি নিচ্ছি, তো কিসের কালেকশন, সেটারও প্রত্যেকটার অ্যান্সার আছে এখানে, যে কালেকশন, তাহলে কিসের কালেকশন, ওরা বলছে কিসের কালেকশন নেব, কিসের, এই কি কথাটা যখন কিসের আমরা অ্যান্সার খুঁজবো, তখন আমরা এখানে সুন্দর করে পেয়ে যাচ্ছি কিসের কালেকশন, ডিস্টিংক্ট অবজেক্ট অর এলিমেন্টস এর কালেকশন। ডিস্টিংক্ট কথাটা আসছে, তাহলে কিসের কালেকশন, অবজেক্ট অর এলিমেন্টস এর কালেকশন। অবজেক্ট আর এলিমেন্টের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পড়ে, তাই তো? তার মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে বা যা কিছু, সব কিছুকে তুমি নিতে পারো সেই কালেকশনের মধ্যে। তাহলে বলে দিল কিসের কালেকশন নেব, বলো যা কিছু নাও, যেটা ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো জাতপাত নেই, কিচ্ছু নেই, যা ইচ্ছা নিতে পারো। তাহলে কালেকশনটা কেমন হবে এখানে বলে দিয়েছে। তাহলে কালেকশন কেমন, কালেকশন ডিস্টিংক্ট অবজেক্ট অর এলিমেন্টস, অবজেক্ট আর এলিমেন্টস এর কালেকশন। এইবার এই যে কালেকশন, এর আবার বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, ডেফিনেশন যখন তৈরি হবে সব কিছু স্পষ্ট, ঠিক আছে? তাহলে এই যে কালেকশনটা আমাদের দেওয়া হয়েছে, সেই কালেকশনটা অবজেক্ট আর এলিমেন্টস এর, এই অবজেক্ট এলিমেন্টস গুলো আবার কেমন,
সেটাও এখানে বলে দিয়েছে। অবজেক্ট এলিমেন্টস গুলো কেমন, সেগুলো হচ্ছে ডিস্টিংক্ট নিতে হবে। তাহলে আমি কালেকশন নেব, সেই কালেকশনটা কেমন, অবজেক্ট এবং এলিমেন্টসের বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব নিতে পারবো তার মধ্যে। তার সাথে সাথে সেই যে আমি যে অবজেক্ট বা এলিমেন্টসগুলো নিব সেগুলো ডিস্টিংক্ট নিতে হবে, পৃথক পৃথক নিতে হবে। একটা জিনিস দুবার নেওয়া যাবে না। তাহলে কত সুন্দর লাগছে দেখো ডেফিনেশন, সেট থিওরি, দারুণ লাগবে। তাহলে কালেকশন, অবজেক্ট এলিমেন্টসের কালেকশন, অবজেক্ট এলিমেন্টসগুলো ডিস্টিংক্ট। তার মানে কি, সেটকে কিভাবে ডিফাইন করা হয়, ক্যাপিটাল লেটার দিয়ে। আর এলিমেন্টগুলোকে কিভাবে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে স্মল লেটার দিয়ে। তাহলে আমি যদি বলি এ একটা সেট, তাহলে এই সেটের মধ্যে, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়, সবাই জানো তোমরা। তাহলে এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এই কতগুলো এলিমেন্ট বলছি, আমি ধরে নে আমি এলিমেন্ট নিলাম 1 2 3, যে কোনো কিছু নিতে পারি। তাহলে আমি এইখানে কি, এই যে এলিমেন্টগুলো নিয়েছি সেটা ডিস্টিংক্ট হতে হবে। তাহলে ডিস্টিংক্ট বলতে তিনটাকে আমি দুবার লিখবো না, তিনটাকে আমি দুবার লিখবো না। তাহলে দুবার লেখা যাবে না, সবগুলো একবারই থাকবে, যা নিতে পারো। কেউ যদি বলে স্যার আমি অন্য কিছু নেব, কি নেব, আমি 3 বন্ধুর একটা কালেকশন নেব, 3 জন বন্ধু, ঠিক আছে নাও, সেটাও সেট হবে, সেটাও সেট হবে, কোনো অসুবিধা নেই, সেটাও সেট। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বন্ধু, 3 বন্ধুর কালেকশন, অবশ্যই হবে। তাহলে যে কিছু নিতে পারি। কেউ বলে যদি স্যার আমি আরো অন্য কিছু নেব, যে কোনো কালেকশন নেওয়া যায়। তাহলে তার বৈশিষ্ট্য কি দেওয়া গেল, যে কালেকশনটা অবজেক্ট এলিমেন্টসের হবে, যে কোনো কিছু নেওয়া যাবে, সেই নেওয়াটা কি হবে, ডিস্টিংক্ট নিতে হবে, একটা জিনিস দুবার নেওয়া যাবে না। এতটুকু আশা করছি। এখান পর্যন্ত কারো কোনো ডাউট আছে না, ক্লিয়ার? একজন জয়েন হচ্ছে, দাঁড়া। আচ্ছা, এখান পর্যন্ত কারো কোনো ডাউট? আশা করছি এগুলো না জান, স্যার। একদম ঠিক আছে, একটু রেসপন্স করবে খালি। আচ্ছা চলো, এইবার আরেকটা ইন্টারেস্টিং জায়গায় আমরা ঢুকছি, সেটা হচ্ছে a set is a well defined collection of distinct object and element. কালেকশন বুঝে গেলাম, এটা নাম্বার 1, এটা হচ্ছে 1 নাম্বার, সরি, আমরা কালেকশন বুঝে গেলাম 1 নাম্বার, 2 হচ্ছে অবজেক্ট বুঝে গেলাম, এটা 2 নাম্বার, 3 হচ্ছে অবজেক্টগুলো কেমন হবে, 3 নাম্বার, কিভাবে যেভাবে বলছি সেভাবে আসবে, তীর দিয়ে দিয়েছি। এইবার এই পুরো জিনিসটার 4 নাম্বার পার্টে যাচ্ছি, ওয়েল ডিফাইন্ড। খুব ইন্টারেস্টিং, কোথায় আসছি আমরা, ওয়েল ডিফাইন্ড পার্টটাতে আমরা আসছি। এটা হচ্ছে আমাদের মেন পার্ট, ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে, আমি যদি বলি ওয়েল ডিফাইন্ড, স্যার এখানে ওয়েল ডিফাইন্ড কেন ইউজ করা হলো বলতেই পারো তোমরা। দেখো, এই যে কালেকশনটা আমি নেব, কালেকশন নিলাম, অবজেক্ট এলিমেন্টস নিলাম, ডিস্টিংক্ট নিলাম, সব নিলাম, তারপরও ওয়েল ডিফাইন্ড কথাটা কেন ইউজ করা হয়েছে? ওয়েল ডিফাইন্ড মানে ওয়েল ভাবে ডিফাইন করা, তার মানে ক্লিয়ার, কোনো রকমের দেয়ার ইজ নো কনফিউশন, একদম ক্লিয়ার থাকবে যে আমি যদি একটা সেট কালেকশন নিই, সেই সেটে কোনো রকমের ধান্দাবাজি চলবে না, যে আজকে এটা ঢুকিয়ে দেবো কালকে ওইটা বের করে দেবো, না, যা থাকবে ফিক্স থাকবে। তাহলে ক্লিয়ার একদম, কোনো রকমের কোনো কনফিউশন নেই। এর একটা ওয়েল ডিফাইনের একটা ডেফিনেশন আছে, সেট থিওরির বইয়ে তোমরা যদি দেখো, সেই ডেফিনেশনটা হচ্ছে যে there is no confusion regarding inclusion or exclusion of object or elements. তার মানে কোনো রকমের কনফিউশন থাকবে না, কোনো একটা এলিমেন্ট সেটের মধ্যে থাকবে না, কাকে বের করব কাকে ঢোকাবো তার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এবার তোমরা বলবে যে স্যার তবুও একটু ডাউট থাকলো, অল্প অল্প স্বল্প থাকলো, তাই না? যারা জানো ঠিক আছে, অল্প স্বল্প যদি ডাউট থাকে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আরো বেটার হবে। কিছু এক্সাম্পল লিখেও রেখেছি তোমাদের জন্য, চলো। আচ্ছা, সেটকে তো ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, স্মল লেটার দিয়ে এলিমেন্টগুলোকে বলেই দিয়েছি। চলো এবার দেখো, এই এক্সাম্পলগুলো দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল ডিফাইন, দেখো একটা 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 করে বলছি, ব্যাকে আসছি। কালেকশন নিলাম, অবজেক্ট এলিমেন্টস নেব সেই কালেকশনের মধ্যে,
এবং সেই অবজেক্ট এলিমেন্টসগুলো ডিস্টিংক্টও নেব। সবগুলো নেওয়া সত্ত্বেও ঝামেলা কোথায় পাকাতে পারে, যার জন্য কিন্তু ম্যাথামেটিক্সের ডেফিনেশন যখন দেওয়া হয়েছে তখন ওয়েল ডিফাইন কথাটাকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, একদিনে আসেনি এই সেটের ডেফিনেশন আসতে অনেক গল্প আছে, আবার বলবো পরে। তো এইখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেখানে তোমরা ওয়েল ডিফাইন জিনিসটা বুঝতে পারো। ধরো আমি তোমাদের বললাম যে চলো একটা কালেকশন নাও। কিসের কালেকশন? প্রথম এক্সাম্পলটা আমি যেটা দিয়েছি যে একটা কালেকশন নাও, আমি বললাম তিনটা বেস্ট ক্রিকেটারের, আমাদের ইন্ডিয়ার তিনজন বেস্ট ক্রিকেটারের একটা কালেকশন নাও। বলতেই পারি আমি এখানে লিখেছি দ্য কালেকশন অফ 3 বেস্ট ক্রিকেট প্লেয়ার, লিখেছি ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া। এবার যখন আমি বলবো ক্রিকেট, যে তিনজন বেস্ট ক্রিকেট প্লেয়ার, তখন কিন্তু তোমরা যতজন এখানে ক্লাসে আছো, তোমাদের যদি বলি এই কাউকে বলা যাবে না, তোমরা নিজে নিজে লেখো খাতায়, তোমাদের কিন্তু আলাদা আলাদা সেট তৈরি হবে। মানে সেট তৈরি বলছি কালেকশন, তোমাদের আলাদা আলাদা কালেকশন তৈরি হবে। কেউ বলবে আমার তো সৌরভকে পছন্দ, কেউ বলবে না আমার তো সৌরভ সচিন, আর এইদিকে আমি যারা পুরনো আছে তারা বলবো সেহবাগ, আমরা তিনজনকে রাখবো। তার পুরনো যদি হয় তাহলে তো ওইদিকে আবার গাভাস্কার, ওইদিকে কপিল দেব ওইদিকে গেল। আবার কেউ যদি বলে না আমি তো একদম তরতাজা এখন, আমার তো কোহলিকে রাখতে হবে, আমার তো ধোনিকে রাখতে হবে। তাহলে এই যে যখন আমি বলবো তিনজন বেস্ট ক্রিকেটার, তখন কিন্তু কনফিউশন থেকে যাবে। কালেকশনটা বারবার চেঞ্জ হতে আছে, চেঞ্জ তো করা যাবে না, একটাই ফিক্স থাকবে। এমনভাবে যে কালেকশন বলা থাকবে সেই কালেকশনটা ফিক্সড বেরোবে, একদম ক্লিয়ার, কোনো রকমের নয় যে না ধোনি থাকবে না অন্য কেউ থাকবে। তাহলে ক্লিয়ার, বোঝা গেল? আমি যদি এখন বলি যে একটা কালেকশন নাও কিসের, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ারের যারা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, তখন কিন্তু দুজনেরই নাম আসবে, তাই না? তাহলে ফিক্সড, আমি বলছি ফিক্সড, কোনো রকমের কোনো কনফিউশন নেই। এখানে দেখো তিনটে আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি যেগুলো কিন্তু সেট হচ্ছে না। এগুলো কি সেট হবে দেখো দেখি তোমরা। পরেরটা লিখেছি কালেকশন অফ 5 বেস্ট বলিউড মুভিজ, মজাদার মুভিজ। এটাও যদি বলি যে তোমাদের বলো দেখে একটা কালেকশন লেখো, তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আছে, তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা দেখো। কেউ বলবে স্যার আমাকে এটা সিনেমা ভালো লাগে, কেউ বলবে আমাকে ওটা সিনেমা ভালো লাগে। তাহলে তোমাদের 5টা যে বেস্ট মুভিজের বেস্ট কি, আবার বেস্ট বলতে তোমার রুচির উপর, তোমার কোনটা সিনেমা ভালো লাগছে, তাই না? তাহলে তখন কিন্তু এই কালেকশনে এলিমেন্টগুলো, যে কোন মুভিসগুলো আমি রাখবো, সেই এলিমেন্টসগুলো কিন্তু লোকের রেসপেক্টে, মানুষের রেসপেক্টে কিন্তু চেঞ্জ হতে থাকে। তার জন্য ওয়েল ডিফাইন কথাটা ইউজ করা হয়েছে যে না এই ধান্দাবাজি করলে হবে না, এরকম হবে না, এই ব্যাপারটা আসবে না, ফিক্সড যা আসবে সেটা ফিক্সড। কোন মুভিটা থাকবে ফিক্সড। তাহলে তিনটে নাম বলে দাও। এখানে আরেকটা দিয়েছি দেখো কালেকশন অফ 3 বেস্ট সিঙ্গার অফ ইন্ডিয়া, বেস্ট সিঙ্গার আবার আলাদা হবে। তাহলে ওয়েল ডিফাইন কথাটা বোঝা গেল এবার। তাহলে ওয়েল ডিফাইন কি বলছে, তাহলে কি এই যে এখানে 3টে ক্রিকেটার বা 5টা বেস্ট বলিউড মুভি বা 3জন সিঙ্গার বেস্ট, এইখানে কিন্তু সেটটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা আলাদা হলে চলবে না, একই থাকতে হবে, ফিক্স থাকতে হবে। ওই জন্য যাতে এই রকমের কনফিউশন না আসে তার জন্যই ওয়েল ডিফাইন কথাটা বলা হয়েছে। এবং ওয়েল ডিফাইনটা এক্সপ্লেনও করে দেওয়া হয়েছে যে there is no confusion regarding inclusion or exclusion of elements. Okay, just a minute. তাহলে এই গেল সেটের ডেফিনেশন। তাহলে সেটকে কি বুঝলাম আমরা, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট এন্ড এলিমেন্টস। আমি তোমাদের বলবো দেখো তোমরা এরপরেই তো তোমরা তো মানে টিচার হওয়ার প্রিপারেশন নিচ্ছ, সব সময় সহজ ভাষায় বোঝার চেষ্টা করবে স্টুডেন্টদের। তোমরা তো সবাই উঠবি টিচার, ইভেন সব তোমরা পড়াও সবাই, আমি জানি। তো সহজভাবে বোঝানোর চেষ্টা করবে স্টুডেন্টদের, যাতে সহজভাবে, আমি সবসময় চেষ্টা করি সহজভাবে বোঝানো।
আর ডেফিনেশন মুখস্থ রাখার দরকার নেই যে আমি এই সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট এন্ড এলিমেন্ট। আমি যখন বলবো বাংলায় বলবো, তাহলে বাংলায় আমাকে সিম্পল বলবো যে স্যার সেট হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? ডিস্টিংক্ট অবজেক্ট অ্যান্ড এলিমেন্টসের কালেকশন। অবজেক্ট অ্যান্ড এলিমেন্টসের কালেকশন, যে অবজেক্ট এবং এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে এবং পুরো কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। কত সুন্দর একটা ভাষা! কেন আমি এই ভাষাটাই বলতে যাব? যা সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট অ্যান্ড এলিমেন্টস। সো আমি এরকম করে এগোবো না, তোমাদেরও বলছি খুঁটে 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 কানেকশন ক্রিয়েট করে পড়বে। এগুলো কেউ এরকম করে বুঝিয়ে দেয়নি, এগুলো নিজেই ইনভেন্ট করবে, নিজেই ভাববে এবং নিজেই এগোবে। যাই হোক, চলো আমরা পিএসসির জন্য পড়ছি, তাহলে আমাদের আস্তে আস্তে করে এগিয়ে যায়, একটু স্পিডে আমাদের যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অত ডিটেলসে গেলেও হবে না। তাহলে এখানকার ক্লিয়ার ডেফিনেশন কারো বুঝতে অসুবিধা আছে? ডেফিনেশনে কোনো ডাউট? No, sir. বাকিদের? শুধু নেহাই কথা বলছে, বাকিরা? প্রিয়া? না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। ওকে, চলো আরও ভালো লাগবে এইবার। তাহলে আর আচ্ছা, কিছু কিছু জিনিস তোমরা যখন ইন্টারভিউয়ের জন্য রেডি হবে, যে কোনো ইন্টারভিউয়ের জন্য, তখন আমি বলে দেবো। যেমন হয়তো বলতেই পারে যে সেট তুমি ধরে নাও এটাই গিয়ে বোঝাচ্ছ, যদি তোমাদের ডেমনস্ট্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে, না হলে তো এখন ইন্টারভিউ শুধু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ধরে নাও তোমাদের গিয়ে বললো যে সেটের প্রবর্তককে, বা এমনি শর্ট কোশ্চিনও আসতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে জর্জ ক্যান্টর, তাই তো? তো ওনাকেই প্রবর্তক হিসেবে ধরা হয়। আর সালটা অ্যাপ্রক্স নয়, 1870 মেবি, আমার এক্সাক্ট মনে নেই। হ্যাঁ, এরকমই হবে, 1870। ঠিক আছে, তো জর্জ ক্যান্টর। আচ্ছা, আরেকটা মজার জিনিস হচ্ছে যে যখন সেট থিওরির ডেফিনেশন আসে, তখন একজন আমাদের ম্যাথামেটিশিয়ান, তিনি হচ্ছেন রাসেল। দেখবে তোমরা যদি একটু নেটে সার্চ করো তাহলে বুঝতে পারবে, রাসেল প্যারাডক্স খুবই ফেমাস। এবং উনি তো এই সেট থিওরির এই যে ডেফিনেশনের এগেনস্টে কেস করে দিয়েছিলেন যে না, এটা ডেফিনেশন হয় না, এই ডেফিনেশন চলবে না, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এই ডেফিনেশন ফেল হয়ে যাচ্ছে। আর সত্যিই উনি দেখিয়ে দিয়েছিলেন এবং পুরো হল্লা মেচে গিয়েছিল সেই সময়। আরও অনেক গল্প আছে, আমি জাস্ট একটু ইন্টারেস্টিং জায়গাটা তোমাদের বললাম, যাতে তোমরাও যদি কিউরিয়াস হয়ে যদি একটু নেট ঘাঁটো ভালোই হবে। তো অনেক গল্প আছে সেটের, আমি ছোট্ট একটু বললাম। তো ব্যাপার হচ্ছে রাসেল প্যারাডক্স একদিন বলবো উনি কি এক্সাম্পল দিয়েছিলেন, এবং কিছু কিছু ওই নাপিতের এক্সাম্পলটা ফেমাস হয়ে আছে। বা দ্বীপে একটা ম্যাথামেটিশিয়ান গেছেন, ওনাকে একজন বলছেন যে আমি এখানে যারা আছে সবাই হচ্ছে মিথ্যে কথা বলে। আছে, অনেক এক্সাম্পল আছে, ওই গল্পে যাবো তো ফের আধ ঘন্টা চলে যাবে। তো ওগুলো তোমরাও একটু ঘাটার চেষ্টা করো, আমি জাস্ট ছোট্ট আলোচনা করলাম। কিন্তু পরবর্তীতে ম্যাথামেটিক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সব ক্ষেত্রে কোনো রকমের সমস্যা ক্রিয়েট করছে না, এবং জাস্টিফাইড, খুব সুন্দরভাবে ওয়েল এক্সিকিউট হচ্ছে সমস্ত কিছু। তখন এইটাকেই কিন্তু সর্বজনসমক্ষে সেট থিওরির ডেফিনেশন হিসাবে তোমার হচ্ছে মেনে নেওয়া হয়। এবং এটা বললাম কি, যে জর্জ ক্যান্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এতটুকু বুঝে গেলে তাহলে সেট থিওরির ডেফিনেশন বলে দিলাম, ওয়েল ডিফাইন্ড কালেকশন, আর কোনোদিন ভুলবে না। আর সেট থিওরির ডেফিনেশন জিজ্ঞাসা করলে আমি যেভাবে বললাম সেইভাবেই বলবে একদম, ঠিক আছে, যেখানেই হোক। ঠিক আছে, চলো এরপরে চলে আসছি। এক্সাম্পল গেল। তাহলে আচ্ছা, এই এক্সাম্পলগুলো, তাহলে এই তিনটে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু একটাও হলো না, এর ঘরে এগুলো থাকলো কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু একটাও আমাদের সেট নয়। আচ্ছা, একটা কোশ্চিন আস্ক করি তোমাদের। আমি যদি বলি যে আমি একটা মোবাইল নিতে চাইছি, ভালো করে বুঝবে, আমি একটা মোবাইল ফোন নিতে চাইছি, আমার ফোনটা পুরনো হয়ে গেছে, আমি একটা ফোন নিতে চাইছি। আমি বললাম যে 20,000 টাকার নিচে, আমার অত ইয়ে নেই, সামর্থ্য নেই, আমি 20,000 টাকার নিচে। আমি বললাম যে তোমরা একটা কালেকশন তৈরি করো, কালেকশন অফ ফোনের কালেকশন যার দাম 20,000 টাকার নিচে। আমি কি বললাম? কালেকশন, ফোনের কালেকশন একটা নাও, যে সেই ফোনগুলোই থাকবে, সেই মোবাইল ফোনগুলোই থাকবে যার দাম হচ্ছে 20,000 টাকার নিচে। এটা কি সেট হবে?
কে অ্যান্সার দেবে? সেট হবে না হবে না? স্যার হবে না মনে হচ্ছে। হবে মনে হচ্ছে। হবে না আর হবের মধ্যে কনফিউশন। আচ্ছা, হবে হবে নাতে কেন, মানে না এর কোন জায়গাটা ডাউট হচ্ছে? স্যার কারণ মানে যদি আপনি মানে আলাদা আলাদা জনকে বলেন তাহলে হুম হুম। মোবাইল ফোনে অনেকগুলো ভাগ আসছে। না না না, মানে ও আমার কথাটা ভালো করে শুনো, আমি বাংলায় বলছি। আমি বলছি আমি একটা কালেকশন নিতে চাইছি, যেই কালেকশনে কি থাকবে, 20,000 টাকার নিচের সমস্ত ফোন থাকবে। এবার বলো। আচ্ছা তাহলে স্যার হবে। এটা হবে হবে। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করে হবে দিয়েছি। হবে। এবার আমি যদি বলতাম, হ্যাঁ মানে হবে আর হবে না জায়গাটা বোঝো, 20,000 টাকার নিচে ধরে নাও, 10 লাখ ফোন আছে, অসংখ্য কোম্পানি, 10 লাখ ধরে নিলাম বা আরো বেশি, ফাইনাইট সংখ্যক থাকবে তো, 10 লাখ হোক আর 1 কোটি হোক, ফাইনাইট সংখ্যক ফোনই তো থাকবে। সব ফোনগুলো একটা সেটের মধ্যে চলে এলো। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু সেট হবে। কিন্তু আমি যদি বলি, আচ্ছা তোমরা এক কাজ করবে তো, আমি তো 20,000 টাকার ফোন নিচে ফোন নিতে চাইছি, তাহলে তোমরা বেশ 3টা ফোনের আমাকে একটু একটা তোমরা পাঠাবে খুঁজে, যে বেশ 3টে ফোন বা বেশ 2টো ফোন, 2টো ফোন তোমরা খুঁজে পাঠাও। এইবার তোমরা যতজন আছো, তোমাদের লিস্ট যখন আসবে, কেউ দেবে আইফোন, তো 20,000 টাকা নিতে আর আসবে না, যাই হোক। এবার তাহলে আসবে তোমার ওই যে ভিভো, ওপো থেকে শুরু করে রেডমি, রিয়েলমি, যত ফোন আছে, তাহলে সমস্ত ফোনের, তো কেউ হয়তো ভিভো আর অপো দিলে, কেউ অন্য দিলে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালেকশন আছে। তাহলে যখন আমি বলবো স্পেসিফিক 2টো, 20,000 টাকার নিচে 2টো যখনই বলে দেবো, তখন কিন্তু আলাদা 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 তোমাদের তখন কিন্তু সেট হবে না। তাহলে তোমরা শুধু খেয়াল রাখবে যে কনফিউশন যদি যদি এরকম হয় যে চেঞ্জ হচ্ছে, মানুষের রেসপেক্টে ভ্যারি হচ্ছে, যদি ভ্যারি করে তাহলে হবে না সেট, আর যদি ভ্যারি না করে তাহলে তো ঠিক আছে, ওর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে। ঠিক আছে, তাহলে ভেবে চিনতে অনেক সময় দিতেই পারে সেটের বা আস করতেই পারে। চলো, এই তাহলে এইটার কালেকশনের গল্প আমাদের ওয়েল ডিফাইন্ড সমস্ত কিছু বলে দিলাম। হ্যাঁ, প্রবর্তক বলে দিলাম। চলে আসি এইবার আমরা, আমি লিখে রেখেছি তোমাদের না টাইম কনজিউম করার জন্য, এগুলো লিখতে লিখতে আবার টাইম যাবে, তো আমি খেটে খেটে লিখিয়ে রেখেছি সারাদিন ধরে। দেখো, আমি লিখিয়ে রেখেছি সাম স্পেশাল টাইপ অফ সেট, সবার কাছে মানে এগুলো নোন, আননোন কিছুই নয় এই সেটগুলো। ন্যাচারাল নাম্বারের সেট কি বলবো আর, তাহলে 1 2 3 4 5 6 7 8 চলতে আছে। ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট, প্রথমে সেটের ফাইনাইট ইনফাইনাইটের আমি ডিসকাশন করব, তারপর জেটের মধ্যে আছে কতগুলো, 0 +-1 +-2 ডট ডট করে চলতে আছে। ন্যাচারাল নাম্বারের পরে হোল নাম্বার আমরা বলি না, হোল নাম্বার কখন বলি? ওটার কোনো কিছু সিম্বল নেই, জিরোটাকে অ্যাড করে দিলে তখন আমরা বলবো হোল নাম্বার। জিরো অ্যাড করে ন্যাচারাল নাম্বার আসে। এক্স্যাক্টলি, ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইউনিয়ন জিরো করে দাও বা এর ভিতরে জিরো ঢুকিয়ে দাও, তখন হোল নাম্বার। ওর কিন্তু ডাব্লু দিয়ে অনেকে আমরা সিম্বলিক্যালি ইউজ করি, কিন্তু পার্টিকুলার কোনো সিম্বল নেই এরকম। আর এই সিম্বলগুলোর বৈশিষ্ট্য কি, এই যে আমি সাইডে দাঁড়িয়ে দিয়ে রেখেছি, এগুলো সব জানো তোমরা, তবুও বলে দিচ্ছি একটু। তো এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য। এন দিয়ে তো আমার কারো গার্লফ্রেন্ডের নামও হতে পারে, তাহলে সেই এন, বা এন দিয়ে তো অন্য কিছু হতে পারে। তো এই এন যখন দেওয়া থাকবে, সাইডে আরেকটা দাঁড়িয়ে এইটা, তখন আমি বলবো না, এইখানে তোমাদের রাজত্ব নেই, কারো রাজত্ব নেই, কারো গার্লফ্রেন্ডের নাম আর কারো কি বয়ফ্রেন্ডের নাম কোনো কিছু নেই। এইটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার ম্যাথামেটিক্সের। তো যাই হোক, তো ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, তারপরে আমাদের চলে আসছে কিউ, রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বারে p/q আকারে থাকবে, পি আর কিউ গুলো হচ্ছে জেড থেকে, কিউটা হচ্ছে নন জিরো। দারুন, ওকে। এরপর ইরেশনাল নাম্বারের গল্পটা, ইরেশনাল নাম্বার হচ্ছে r-q, r-q করলে মানে কিউ সমস্ত রেশনাল নাম্বারগুলো বাদ দিলে, কারণ রিয়েল নাম্বারের মধ্যে দুটো জিনিসই থাকে, রেশনাল আর ইরেশনাল। আর এইটাকে কিউ কমপ্লিমেন্ট, কিউ কমপ্লিমেন্ট পার্টিকুলার কিন্তু কোনো সিম্বল নয়, আমরা কিন্তু ইউজ করি, কিউ কিউ ইউজ করি, ঠিক আছে। সো না হলে r-q ইউজ করতে পারো, ইরেশনাল নাম্বারের কোনো পার্টিকুলার সিম্বল নেই, ঠিক আছে। সো r-qটা আমরা ইউজ করি, কিউ কমপ্লিমেন্টটাও ইউজ করি, ঠিক আছে, ইউজ করতে পারো, ওকে, নর্মাল, কোনো ঝামেলা নেই অত। তারপরে চলে আসলো আমাদের রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বারস। তাহলে সেট অফ অল রিয়েল নাম্বারস মানে কি, এরা সবাই চলে এলো। এবং রিয়েল নাম্বারকে আমরা কিন্তু এরকম করেও লিখতে পারি যে আর এর মধ্যে কি আছে, আর এর মধ্যে সমস্ত
রেশনাল নাম্বারগুলো আছে, আর তার সাথে সাথে ইউনিয়ন কার সঙ্গে করব, কিউ কমপ্লিমেন্টের সাথে। তার মানে রেশনাল আর ইরেশনাল মিলে আমাদের কিন্তু রিয়েল নাম্বার তৈরি হয়েছে। তারপর চলে আসছি কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের গল্পটা হচ্ছে ভালো কথা। কমপ্লেক্স নাম্বার কি আমাদের জানি, এক্স প্লাস আই ওয়াই আকারে লিখে রেখেছি আমি। তাহলে এক্স প্লাস আই ওয়াই আকারে যে ফর্মগুলো সব থাকবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, 2 কি কমপ্লেক্স নাম্বার? 2 কমপ্লেক্স নাম্বার একদম। এত এইগুলো তো হাসি, মানে হাসি ঠাট্টার কোশ্চেন। যাই হোক, 2 কমপ্লেক্স নাম্বার কেন হচ্ছে? কারণ আরে কমপ্লেক্স নাম্বার এর মধ্যে সমস্ত রিয়েল নাম্বার তো ঢুকে আছে, তাই না? তো সমস্ত রিয়েল নাম্বার কিন্তু অলরেডি কমপ্লেক্স নাম্বার। এটাকে 2 কে আমরা কি করব, 2 প্লাস 0 ইন্টু আই বা আই ইন্টু 0 করে দিলে তাহলেই হয়ে গেল। যাই হোক, এগুলো একদম সহজ জিনিস। এইখানে আর কিছু তো আচ্ছা, ভালো জিনিস একটা জিনিস বলছি। ইভেন আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে, সেখানে একজন বলছেন যে আমার মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ে আমাকে জিজ্ঞাসা করেছে পাইয়ের গল্প। ঠিক আছে, আমি পাইয়ের গল্পটা না একদম ডিটেলসে বলবো। ঠিক আছে, এখন তো ইরেশনাল, আচ্ছা ইরেশনাল নাম্বার আর পাইয়ের গল্প সেইটা না হলে আমি এখন একটা আলাদা ফ্লোতে যাচ্ছি। আমি ইরেশনাল নাম্বারের গল্পটা পুরো বলবো, এবং ইরেশনাল নাম্বারের মানটা ওরকম কেন হয়, 22-এর 7 কি না, হ্যাঁ, রেকারিং না রেকারিং না নন রেকারিং, টার্মিনেটিং কি জায়গা, সমস্ত কিছু আমি ইরেশনাল নাম্বারের পুরো গল্পটা একদিন তোমাদের ধরবো এবং বলবো, এবং এই পাইয়ের মানটা কিভাবে এসছে সেটারও গল্প বলবো। ঠিক আছে, এখানে অনেক গল্প আছে। এখানে পায়ের মান বলার ক্ষেত্রে আবার রেকর্ড হয়েছে। মানে তোমরা, ওই জন্য বলবো যে ম্যাথামেটিক্স না পড়বে, মানে অবশ্যই চাকরির জন্য তোমরা পড়াশোনা করছো, কিন্তু একটা ভালো লাগার জায়গাও তৈরি করো তোমরা। ঠিক আছে, যাতে ওই ভালো লাগাটার সাথে সাথে এই ম্যাথামেটিক্স একদম তখন ভালো লাগবে, তখন মনে হবে যে এটাই তো প্রাণ, এটাই তো জান। আমি সারা দিন পড়াই, কলেজে যাই, কলেজেও পড়াই, তারপরও আসি, তারও আমার মনে হয় না টায়ার্ড। মানে ওই টায়ার্ডনেসটা আলাদা। একটা হচ্ছে মেন্টালি টায়ার্ড হওয়া, আর একটা যে ফিজিক্যালি টায়ার্ড হওয়া। মেন্টালি টায়ার্ড হয় না কেন? কারণ আমাকে পড়াতে ভালো লাগে। এটাই হচ্ছে বড় জিনিস। চলো আর দেরি না করে, ভাষণ দিয়ে লাভ নেই, তাই না? চলে আসছি তাহলে ইরেশনাল নাম্বারের। আমি কিন্তু, তোমরা আমায় কোনোদিন মনে করে দিবে, আমি একটা বলে দেবো ইরেশনাল নাম্বার থেকে কি কি কোশ্চেন আসে সেগুলোও বলে দেবো, পরে আসছি এখানে। চলো এইটা, আচ্ছা এইখানে দুটো জিনিস আরও মনে করে দিই, সেটাও ইন্টারভিউয়ের পার্ট। আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, সেটাতে বলেছিলাম। সেইটা হচ্ছে দেখেছো হয়তো, না দেখলে দেখো। এই যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করছি, বলেছি তবুও বলে দিচ্ছি। ওকে, ন্যাচারাল নাম্বারের এন ইউজ করা হয়েছে। ইন্টিজারের আই ইউজ করা হলো না কেন? এখানে আই কেন ইউজ করা হলো না? রেশনাল নাম্বারের ক্ষেত্রে আর বা কেন ইউজ করা হলো না? সেইটা কিন্তু আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম, যারা দেখেছো তারা তো জানো, আর নাহলে আমি বলে দিচ্ছি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আর ঠিক আছে, রেশনাল নাম্বারের ক্ষেত্রেও আর হচ্ছে। এটাও বলতে পারো যে স্যার এখানেও আর হচ্ছিল, এখানেও আর হচ্ছিল, তার জন্য এটাকে কিউ করা হয়েছে। এবার কিউ কেন করা হলো সেইটা তো একটা কোশ্চেন, যে করা হলো কেন কিউ, বা এইটাকে জেড কেন করা হলো, এর তো কোনো সমস্যা ছিল না, আই করে দিলেই ঝামেলা মিটে যেত, তাই না? কমপ্লেক্স নাম্বার এটা তো সি আছে, এইটা ঠিক আছে, রিয়েল নাম্বারটা ঠিক আছে, এইটার ক্ষেত্রে তো কোনো সিম্বলই নেই, তাহলে এটাও ছেড়ে দাও। ন্যাচারাল নাম্বার ঠিক আছে। এই দুটোর প্রবলেম, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে কিউ, তাই না? কারো কি জানা আছে? দেখেছো আমার শর্টস ভিডিওটাও? সেটা জানা থাকলে বলতে পারো, আর নেটে সার্চ করার দরকার নেই। এইটা একটা জার্মান ওয়ার্ড আছে, এই যে জেডটা যেটা এসে, এটা হচ্ছে জেহলান, ZAHLEN, জেহলান একটা ওয়ার্ড আছে, তার মানে হচ্ছে নাম্বারস। তাহলে কি বললাম? ZAHLEN, আমি এখানে লিখে রাখছি, ZAHLEN, জেহলান। ঠিক আছে, তোমরা লিখে রাখবে জেহলান, নেটে সার্চ করলে পেয়ে যাবে তোমরা। এই জেহলান কথার জেড এর অর্থ হচ্ছে নাম্বারস, তার জন্য এই জেডটাকে এখানে ইউজ করা হয় হচ্ছে। এটা হচ্ছে ডেভিড হিলবার্ট, জার্মান ম্যাথমেটিশিয়ান, উনি কিন্তু
এটা প্রবর্তন করেছেন যে জেডটা। আর কিউ এর ক্ষেত্রে, আচ্ছা কিউ এর গল্পটা হচ্ছে বলি, দেখো কিউ এর ক্ষেত্রে রেশনাল নাম্বার, এখানে তো দুটোই আর আর হয়ে যেত, তাহলে এখানেও তো একটা কিছু দিতে হবে, তাই কিউ দেওয়া হয়েছে। কিউ হচ্ছে কোসেন্ট থেকে এসে, কোসেন্ট কথাটা আমরা কম বেশি জানি সবাই, তো কিউটা এসছে কোসেন্ট থেকে, কোসেন্টের কিউ। তাহলে এই কিউটা কোসেন্টের, কোসেন্টের কিউ, কোসেন্ট মানে কি আমরা জানি, কোসেন্টকে কি জানো, কোসেন্ট মানে তো রেশিও। তাহলে কিউ ইউ, এটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, কিউ ইউ টি আই এন টি, কোসেন্ট, কোসেন্টের যে কিউ আছে ওই কিউ, এটার মানে হচ্ছে রেশিও। তো রেশিও তো এখানেও আছে, দেখো এই যে আমাদের রেশনাল নাম্বারের ক্ষেত্রে পি বাই কিউ, তাহলে পি বাই কিউ তাহলে রেশিওই তো, তাহলে এই কোসেন্ট রেশিও, তাই কিউটা এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তাহলে এই দুটো মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে কিউ ইউ কোসেন্ট, হ্যাঁ এই কোসেন্ট থেকে এসছে, তাহলে এই দুটো জিনিস শুধু একটু মনে রাখবে, গেল। আর বাকি কিছু নেই, কে কার সাবসেট, হ্যান তেন সাবসেট বলি তারপর আসছি। এরপর চলে আসি, তাহলে আমরা মুভ করি সামনের দিকে, চলো। যে সেটগুলো আমাদের দরকার আবার আমি সুন্দর করে লিখে রেখেছি, একটা একটা করে বলবো। আচ্ছা প্রথমে বলি এক এক করে, 1 2 3 4, প্রত্যেকটার জন্য 10 সেকেন্ড করে নেব আমরা, বেশি একদমই লেট করব না। তাহলে প্রথমে চলে আসি এমটি সেট। আচ্ছা এমটি সেট কাকে বলা হয়, বা নাল সেট, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না তাকে বলবো আমরা এমটি সেট। আচ্ছা এমটি সেটকে ডিনোট করা হয় কিভাবে, নোটেশন ফাই দিয়ে, একদম। তাহলে আমরা নোটেশন ইউজ করি যেটা, সেটা হচ্ছে ফাই দিয়ে। আচ্ছা ফাই এর সাথে সাথে তোমরা যদি চাও এরকমও কিন্তু লিখতে পারো, যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেটের ভেতরে কিছু নেই, কিন্তু এটা একটু অডই লাগে, তার জন্য আমরা ফাইটা ইউজ করি। তাহলে এমটি সেট, যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। আমি যদি বলি একটা এক্সাম্পল দিতে, এক্সাম্পল দিতে পারবে কেউ? Sir, x such that x belongs to W, 2 less than x less than 3. আচ্ছা এস ইজ ইকুয়াল টু, সেটটা লিখছি, বলো এক্স সাজ দ্যাট x belongs to W. ডাব্লু, স্যার W হবে মানে যদি ইয়ে হয়, মানে 2 less than x less than তুমি 3. হ্যাঁ তুমি এক কাজ করো না, ডাব্লু কি মানে হোল নাম্বারের কাছে নিয়ে যাচ্ছ, হ্যাঁ আমি ন্যাচারাল নাম্বার করে দাও। আচ্ছা, হ্যাঁ ন্যাচারাল নাম্বার করে তুমি বলো যে কোথায় 2 লেস less এক্স than x লেস 3, 3. হ্যাঁ হয়ে গেল। আবার কি, তাহলে ও এক্সাম্পলটা কেমন নেওয়া হলো, যে 2 আর 3 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আছে কিনা, তাহলে 2 আর 3 এর মধ্যে তো কোনো ন্যাচারাল নাম্বার নেই, ওকে। তাহলে 2 আর 3 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, ঠিক আছে ক্লিয়ার। ন্যাচারাল নাম্বার না বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে, অন্য কিছু দিলে সমস্যা। তাহলে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে একদম কারেক্ট এক্সাম্পল। আচ্ছা তাহলে এমটি সেট গেল। সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট মানে যে সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে। আমি যদি বলি এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট আছে, এই সেটটা কেমন লিখছি, জাস্ট আ মিনিট, সেটটা হচ্ছে এরকম, একটা এলিমেন্ট নিয়ে আমি একটা সেট নিলাম, 1 শুধু আছে, তাহলে এটা সিঙ্গেলটন সেট, একটা এলিমেন্ট আছে। এইবার এই যে এক্সাম্পলটা তুমি দিলে, সেই এক্সাম্পলটাকে আমি যদি এইখানে সেট করতে চাই সিঙ্গেলটন সেটের দিকে, কি লিখবো তাহলে, একটু মডিফাই করে দিলে সিঙ্গেলটন সেটটা সিঙ্গেলটন সেটে চলে যাবে। আমি বলবো এস ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার such that 2 less or is equal to x less 3। তাহলে এই সেটের মধ্যে কোন এলিমেন্টটা এলো, এই সেটের মধ্যে এখন আমি বলছি 2 থেকে 2টা চলে এলো, তাহলে 2টা আরামসে চলে এলো, কারণ আমি তো এখান থেকে ইকুয়াল টু করে দিয়েছি, তাহলে 2টা চলে এলো, তাহলে এখানে চলে এলো 2। আচ্ছা এই এক্সাম্পলটাকে আমি চেঞ্জ করে যদি আমি এরকম করতাম, এগুলো বোকা বোকা কোশ্চেন তবুও বলছি, আমি এইখানে 2 আর 3 ছিল, তো আমি বললাম এরকম যে 2 জাস্ট মিনিট 2 লেস x লেস 4, তাহলে সিঙ্গেলটন সেট হবে তো, হ্যাঁ তখন কি আসবে, 3. তখন এখানে কিন্তু চলে আসবে 3টা, ঠিক আছে। এগুলো তোমরা বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, তখন এটা 3 চলে এলো। তাহলে সিঙ্গেলটন সেটের গল্প বুঝে গেলে তোমরা বাড়িতে বসে বসে আরামসে সিঙ্গেলটন সেট অনেক রকম ভাবে বানানো আমাদের যাবে, গেল। আচ্ছা এইবার চলে আসে সিঙ্গেলটন সেট।
এবার ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি, যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে। আমি একটা সেট বললাম, এস এস লিখছি, এ লিখি, এ সেট, এর মধ্যে আমি বললাম 1 2 3, 3টে এলিমেন্ট নিলাম, ফাইনাইট। 5টা এলিমেন্ট নিলাম, 10টা এলিমেন্ট নিলাম, ফাইনাইট সংখ্যক এলিমেন্ট নিলেই আমরা বলবো গেল। আচ্ছা, এবার ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটের মধ্যে আমরা অনেক ইনফাইনাইট সেট করে এলাম, কোনগুলো? সবগুলোই, ন্যাচারাল নাম্বার থেকে, ইন্টিজার থেকে, রেশনাল নাম্বার থেকে, ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হবে ইনফাইনাইট, অসংখ্য ইরেশনাল নাম্বার আছে, একদম ইনফাইনাইট। আর তারপরে গেল, আচ্ছা ইনফাইনাইট সেট, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, সব ইনফাইনাইট সেট। তাহলে যখন স্পেশাল সেটগুলো যেগুলো আলোচনা করেছিলাম সবগুলোই কিন্তু ইনফাইনাইট সেট ছিল, বোঝা গেল? এইবার আচ্ছা, তাহলে ইনফাইনাইট সেট, এগুলো তো রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এগুলো সব চলে আসছে, আমি আর এক্সাম্পল লিখছি না। একটা কোশ্চেন করি, যেটা একটু অনেকের ডাউট হতে পারে, অনেকেই জানো তোমরা, এই যে আমরা এমটি সেট ফাই, ফাইটাকে ফাইনাইট বলবো না ইনফাইনাইট বলবো? না বলা যাবে কি না, না কোনো দলেই নেই? এটা তো হতেই পারে, কোশ্চেন আজ করতেই পারে। দুটোই বলা যেতে পারে। দুটোই বলা যেতে পারে, এটা কি তুমি মানে জেনে শুনে বলছো নাকি মানে জাস্ট অ্যান্সার দিলে এরকম? আচ্ছা দেখো, ফাই সেটটাকে, যাদের যাদের কনফিউশন আছে আমি দূর করে দিচ্ছি, ফাই সেটটাকে কিন্তু কনসিডার করা হয় অ্যাজ আ ফাইনাইট সেট, ঠিক আছে? ফাই সেটের আমরা যেমন অ্যানালাইসিসে যেভাবে ফাই সেটটার আমরা যখন সুপ্রিমাম ইনফিমাম দেখি, তখন ইনফাইনাইটলি মেনি সুপ্রিমাম, ইনফাইনাইটলি মেনি ইনফিমামের গল্পটা ছিল, ওখানেও খুব ইন্টারেস্টিং। এখানে দেখো ফাই সেটটা মানে এটা কেমন হয়ে গেল না, মানে গল্প হচ্ছে যে কেমন হ্যাঁ ফাই সেট গল্পটাতে আসছি, তার আগে ফাই সেটের মধ্যে তো বেচারার এলিমেন্টই নেই, তাহলে এলিমেন্ট নেই, তাকে ইনফাইনাইটে কেন নিয়ে যাব? ফাইনাইটে রাখলে তাও ঠিক আছে, সাম্মানিক সম্মানজনক ব্যাপার একটা, যে ফাই সেটটাকে আমি ফাইনাইটে রাখছি, কিন্তু ইনফাইনাইটে রাখলে তো অসম্মান হয়ে যাবে, যে আমার কাছে এলিমেন্টই নেই, তারপর আমাকে আবার এই সেটের মধ্যে ভাগাভাগি করছেন, ইনফাইনাইট সেটে ঢুকাচ্ছেন, আমার তো এলিমেন্টই নেই। মানে অনেকটা হয়ে গেল এরকম যে একজনের কাছে কোনো টাকাই নেই, নিঃস্ব সে, ঠিক আছে, আর তাকে হ্যাঁ কোটিপতির দলে ফেলা হবে, মানে ইনফাইনাইটলি মেনি টাকা আছে এরকম একটা দলে ফেলা হবে, নাকি ওই ফাইনাইট সংখ্যক মানে অল্প সংখ্যক টাকা আছে তার দলে ফেলা হবে? তার কাছে তো টাকাই নেই, তাহলে সে বলবে আমাকে কোটিপতির দলে আপনি ফেলছেন, মানে আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে। যাই হোক, এটা হাসিটাটা ছলে বললাম। ফাই সেটটা কনসিডার্ড অ্যাজ হচ্ছে ফাইনাইট সেট, তো ফাই সেটটাকে কিন্তু ফাইনাইট সেট বলবে, ঠিক আছে? গেল? ক্লিয়ার না ডাউট? কোনো ডাউট নেই। চলো এরপরে চলে আসি সাবসেট। আচ্ছা সাবসেটের সিম্বলটা প্রথমে হচ্ছে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেট আছে এ আর বি। এইবার আমি এ সাবসেট বি বলছি, এ সাবসেট বি, সাবসেট যখন বলবো তখন কিন্তু এই সিম্বলটা দেব, এ সাবসেট বি, এ ইজ এ সাবসেট অফ বি। যখন এটা বলছি তার মানে কি, দেখো সাব কথা, মানে সেটটা ছিল তার একটা সাব পার্ট নিয়েছি, ছোট পার্ট নিয়েছি, তাহলে তার একটা পার্ট নেওয়া হয়েছে, সেই টুকরো নেওয়া হয়েছে, তখন আমরা বলছি সেটাকে সাবসেট। এবার সাবসেটের ইকুয়াল টুটাও কিন্তু দেবে, অবশ্যই দেবে। মাপার বইয়ে তোমরা বলতে পারো আমাকে যে স্যার আমরা তো মাপার বই পড়ি, আর মাপার বইয়ে তো স্যার ইকুয়াল টু দেয়নি, কেন মাপা দেয়নি? মাপার বইয়ে কিন্তু ওরা কনসিডার করে দিয়েছে, ওরা কিন্তু বলে দিয়েছে, কিছু কিছু রাইটার দেখবে আগে থেকেই বলে দেয়, যেমন ভেক্টর সাইন দেবো না, অনেক অনেক বই আছে ভেক্টরের বই আছে, ওরা ভেক্টরের সাইন উল্লেখ করে না। ওরা কি করে, লেখাটাকে যে মাথায় অত সাইন দিয়ে মানে ছবি প্রিন্ট করব, কিছু কিছু বই তো দেয়, কিছু কিছু বইয়ে দেখবে যে ওরা ভেক্টর সাইন দেয় না, লেখাটাকে বোল্ড করে দেয়, এবং ওরা কিন্তু ওটা শেষে মেনশন করে যে আমরা এই বোল্ড লেখাটাকে কিন্তু ভেক্টর হিসাবে কনসিডার অ্যাজ ভেক্টর, আর নর্মাল লেখাগুলোকে স্কেলার হিসাবে ট্রিট করছে, তখন আমরা ভেক্টর সাইন দেয় না। অনেক বই তো আছে, ঘোষ চক্রবর্তীতেই মনে হয় আছে আমাদের ভেক্টরের বইটাতে।
এখানেও গল্পটা এরকম যে মাপার বইয়ে কিন্তু ইকুয়াল শুধু নর্মালি সাবসেট বললে এইটা, এই সাবসেটটা মাপা বলেই দিয়েছে, এই সাবসেটটা মানেই হচ্ছে এইটা। যাই হোক মাপার গল্প ছাড়ো, ইন জেনারেল বলি তোমাদের, বলছি যে যখনই আমরা সাবসেট বলবো তখন কিন্তু ইকুয়ালটার ডেফিনেটলি গল্প থাকবে। বোঝা গেল? ইকুয়াল টুটার অবশ্যই গল্প কিন্তু আমাদের থাকবে। এইবার ইকুয়াল টুটার গল্প আছে, আর যদি বলি প্রপার সাবসেট তখন কি আসবে? নিচেরটা থাকবে না, ইকুয়াল টুটা তাহলে থাকবে ইকুয়াল না। টুটা থাকবে না। কিন্তু আমি একটা কথা বলি, আমি সবাইকে আমি যখন পড়াই তখন প্রথম থেকেই বলি সেট থিওরি আমি কিন্তু সবসময়, আগে তো ফার্স্ট সেমে ছিল, এখন সেকেন্ড সেমে চলে গেছে। ফার্স্ট সেমে আমি সেট থিওরিটা ইচ্ছে করে পড়াতাম, এখন তো সেট থিওরি উঠে গেছে, মানে গ্র্যাজুয়েশন থেকে কলেজ থেকে তুলে দিয়েছে, স্কুলেই ঠিক আছে। তো আমি সবসময় বলি যে এই সিম্বলটা আর এই সিম্বলটা এই দুটো একই, মানে একই ক্যাটাগরিতেই রাখা হয়। যখন আমরা প্রপার সাবসেট বলবো তখন আমার সবচেয়ে বেস্ট হয় এই সিম্বলটা দেওয়ার, যে ইকুয়াল টুটা নেই একদম কনফার্ম। বুঝা গেল? তাহলে প্রপার সাবসেটের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ইউজও করা হয় এটা, যে প্রপার সাবসেট মিনস এটা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যদি মনে করো এইটাও ইউজ করবে, ইটস ওকে, নো প্রবলেম, যে এইটাও, যে আমি স্যার এইটা দিয়ে মিন করছি যে প্রপার সাবসেট, কিন্তু প্রপার সাবসেট যদি স্পেসিফিকলি বলে দেওয়া থাকে তাহলে এইটা লেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট, এইটার চেয়ে রেসপেক্টিভ, এইটার চেয়ে এইটা লেখাটা বেস্ট। ঠিক আছে, আমরা আর জটিলে যাচ্ছি না। তাহলে সাবসেটের গল্প মানে কি? আচ্ছা, সাবসেটের একটা সিগনিফিকেন্স বলো খালি, তাহলে এতটুকু জেনে নিই তাহলে হয়ে যাবে। যখন আমি সাবসেট বলছি, ধরেন এটাই এ সাবসেট অফ বি, তখন আমি যদি এলিমেন্টের রেসপেক্টে বলি তার মানে কি বোঝাবে? এলিমেন্টের রেসপেক্টে বলতে চাইছি, সাবসেট হোক আর প্রপার সাবসেট হোক, কি বলবো বলো? এলিমেন্টের রেসপেক্টে, মানে আমার কথাটা বুঝতে পারছো না হয়তো। এলিমেন্টের রেসপেক্টে মানে কি, যে আমি এতটুকুই বোঝার চেষ্টা করি। সাবসেট মানে কি, আমি একটা এক্সাম্পল যদি নিই, এই যে ধরে নাও এ এ একটা সেট নিলাম, সেটাতে আছে 1 2, আর বি একটা সেট নিলাম, সেটাতে আছে 1 2 3। তাহলে অবশ্যই এর সমস্ত এলিমেন্ট এখানে আছে, তাহলে এ সাবসেট অফ বি, কোনো অসুবিধা নেই। এখানে প্রপার সাবসেট হয়েছে, তোমরা যদি এরকম দাও কোনো অসুবিধা নেই। আমি বলছি সাবসেট হোক আর প্রপার সাবসেট হোক, তার একটা এলিমেন্টের রেসপেক্টে আমি যদি বলি তখন আমি কি বলবো? আমি বলবো এইরকম, যে এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো ডেফিনেটলি বি এর মধ্যে থাকবে না, থাকবে না? থাকবে। একদমই থাকবে। কিন্তু উল্টোটা, রিভার্সটা, রিভার্স হবে না। রিভার্সটা হবে না নয়, মে নট বি ট্রু বলাটাই বেস্ট। কারণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কনফার্ম নয়। ধরে নাও ইকুয়াল দিয়ে দিয়েছে, ইকুয়াল সেট দিয়ে দিয়েছে, বা তুমি হয়তো রিভার্সে দেখছো যে 2 নম্বর এলিমেন্টটা দেখছো, তাহলে 2 নম্বর এলিমেন্টটা থাকতেই পারে, কিন্তু সব এলিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, মানে না সব এলিমেন্ট থাকবে না, সব এলিমেন্ট থাকলে তো আবার অনলি ইকুয়াল টুটার ক্ষেত্রে থাকার চান্সেস আছে, ওই জন্য বলছি থাকতে পারে, নাও থাকতে পারে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তোমরা কনফিউশন ক্রিয়েট নয়, সব এলিমেন্ট থাকবে না। তাহলে আমরা এই রকম সাবসেট থেকে কোথায় যেতে পারবো? সাবসেট থেকে যেতে পারবো যে এক্স যদি একটা এলিমেন্ট এ তে থাকে, তাহলে এই এক্স এলিমেন্টটা বা এর সমস্ত এলিমেন্ট প্রতিনিধি হিসাবে যদি আমি এক্স কে এখানে পুট করি, তাহলে এই এক্সটা ডেফিনেটলি কার মধ্যে? বি এর মধ্যে থাকবে তো? ইয়েস, ডেফিনেটলি থাকবে। বোঝা গেল? তাহলে সাবসেট সিগনিফাই এইটা করে, যে যদি কোনো এলিমেন্ট এর মধ্যে থাকে তাহলে সে ডেফিনেটলি বি এর মধ্যে থাকবেই, যদি সাবসেট হয়। ওকে, ক্লিয়ার হলো? আর জটিল করতে যাচ্ছি না। আচ্ছা, আর দুটো জিনিস বলে দিই একটু, যে সাবসেট না বললে নয়, সেটা হচ্ছে একটা এক্সাম্পল বলছি, ফাই কি কোনো এলিমেন্ট নেই, ফাই ফাই সবার সাবসেট তো? তাহলে এইটা খেয়াল রাখবে যে ফাই সবার সাবসেট, তুমি সাবসেট সাইন যেভাবে দাও কোনো অসুবিধা নেই। এখানে সাবসেট মানে এইটা হচ্ছে ইকুয়াল টু হতে পারে অর, কিন্তু ঠিক আছে। সো ফাই ডেফিনেটলি সাবসেট অফ এনি সেট। আর একটা হচ্ছে যে কোনো সেট তার নিজের সাবসেট, এটাকে কি সাবসেট বলি আমরা?
এটা তো ইকুয়াল। তাহলে এই দুটো জিনিস শুধু মনে রাখবে যে ফাই ইজ এ সাবসেট অফ এনি সেট, যে কোনো সেটের এভরি সেট যে কোনো সেটের সাবসেট হতে পারে। আর একটা হচ্ছে যে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। এই দুটো দেখবে মনে রাখবে কিন্তু যে যে কোনো সেট তার নিজের কিন্তু সাবসেট। ওকে গেল, ওই ইকুয়াল টুটা এখানে আর এখানে ফাইটা না কিছু এলিমেন্ট, তাহলে একে কিন্তু কনসিডার করা যায় সাবসেট। ওকে গেল, সাবসেট থেকে বেরিয়ে আসে, আর সাবসেটে যাচ্ছি না। তোমাদের কিছু যদি আস্ক করা থাকে আমাকে বলতে পারো, হ্যাঁ, যে আমি স্পিডে পড়াচ্ছি স্যার, কিছু আস্ক করবো কিনা বা পরে আস্ক করবো, কোনো ডাউটে থাকবে না। যখন যেটা আস্ক করার হবে সঙ্গে সঙ্গে আস্ক করবে, ঠিক আছে? তার জন্যই তো 2 ওয়ে কমিউনিকেশন, যে এই যে তোমাদের সঙ্গে আলোচনা করে পড়াটা হচ্ছে। চলো এগিয়ে যাই সাবসেটের পর। খুব ইন্টারেস্টিং পার্টে আসছে এবার, খুব মজার জিনিস, সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ আ ফাইনাইট সেট, যাকে আমরা বলি কার্ডিনালিটি। আচ্ছা, কার্ডিনালিটির সিম্বল তোমরা কি ইউজ করেছো? আলাদা আলাদা ইউজ করেছো না একই? কার্ডিনালিটি সবাই জানো তোমরা। এন দিয়ে ইউজ করেছো না মড ইউজ করেছো, কোনটা? তাহলে এটা বলো। দুটোই ইউজ করেছি। দুটোই ইউজ করেছো, বইও কিন্তু অনেক সময় দুটোই ইউজ করা হয়। হ্যাঁ, তো আমি এন এন দিয়েই বলছি, ভালো কথা, দুটোই। নাকি এটা চালাকি করে অ্যান্সার দিলে যে স্যার দুটোই বলে দিই, যে একটা বললে আবার সমস্যা হয়, আরেকটা যদি স্যার ধরে বলে যে ওটা কেন ইউজ করো না তাহলে। জাস্ট জোকস অ্যাপার্ট, যাই হোক চলো আবার পড়াতে ফিরে আসি। কার্ডিনালিটি কি? একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, সিম্পল জিনিস। তাহলে এলিমেন্ট সংখ্যা, কোন একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, তাহলে কতগুলো এলিমেন্ট আছে সেই নাম্বারটাই হচ্ছে কার্ডিনালিটি। তাহলে কোনো একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাই হচ্ছে তার কার্ডিনালিটি। এইবার গল্প হচ্ছে, বলো দেখে একটা ইনফাইনাইট সেট, তার মধ্যে কতগুলো নাম্বার আছে? কাউন্ট করা যাবে? সে তো আনকাউন্টেবল, কাউন্ট করা যাবে না। তাহলে ইনফাইনাইট সেটের কথা, নাম্বার অফ এলিমেন্ট ইনফাইনাইট আছে, সেই সেটের কার্ডিনালিটি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বেকার। আমরা বলতে পারি যে ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি তো আর ইজ নট নাম্বার, এটা সিম্বল। সো আমরা ওই জন্য এখানে লেখা আছে দেখো, যে কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি অফ আ ফাইনাইট সেট, স্পেসিফিকলি ফাইনাইট সেটেরই কার্ডিনালিটি আমরা বের করব। আচ্ছা, তাহলে কি, যদি একটা সেট নিচ্ছি, এর মধ্যে এলিমেন্ট আছে এ বি আর সি, তাহলে এর কার্ডিনালিটি আমি বলছি এন আকারে, এন দিয়ে আমরা লিখি যে এন অফ এ, তাহলে কার্ডিনালিটি কত হবে? কার্ডিনালিটি হচ্ছে 3। আচ্ছা, বি বি আরেকটা সেট নিচ্ছি, এর মধ্যে আছে, আমি নিচ্ছি এ, এই 1 2 3 নিলাম, তাহলে এরও কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি অফ বি ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, আরও আমি বেশি এলিমেন্টও নিতে পারি। তাহলে গল্প হচ্ছে কার্ডিনালিটি আর কি, কার্ডিনালিটি আর কিছুই নয়, জটিলতার কিচ্ছু নেই, শুধু সিম্বলটা মাথায় রাখবে। আর আরেকটা গল্প, এইটা তো বুঝে গেলে। আচ্ছা, আরেকটা গল্প বলি, আমি সি একটা সেট বলছি, এই সি সেটটা হচ্ছে ফাই নাল সেট, এর কার্ডিনালিটি কত? এটা বলে দিলেই সামনে এগিয়ে যাবো আমি। নাল সেটের কার্ডিনালিটি কত ধরা হয়? 0। গুড অ্যান্সার, একদম। তাহলে 0, ঠিক আছে। তাহলে নাল সেটের কার্ডিনালিটি কিন্তু 0 ধরা হয়। দেখো গল্প হচ্ছে কি বলতো, এই যে কম্পিটিটিভ এক্সামের গল্পটা হচ্ছে যে অনেক সময় কি হয়, সহজ জিনিস, একদম সহজ জিনিস দিয়েছে, অথচ মাথা কাজ করছে না। তার জন্য আমরা যত থিওরিটা, কারণ থিওরি আমরা কম পড়লেই সমস্যা, কোশ্চেন তোমরা সলভ করে নিতে পারবে, এক রাত জেগে তোমরা সলভ করে নিতে পারবে, কিন্তু থিওরি ডেভেলপ করা খুব চাপের। আমি থিওরিটা এমনভাবে ডেভেলপ করছি, একবার আজকে করে নেবে, আমি বলে দিয়েছি খাতা তৈরি করতে সবার আগের ক্লাসে, ইন্ট্রোডাকশন ক্লাসে, আমার জন্য স্পেশালি খাতা, আমার খাতা বলেই লিখে রাখবে যে না এই স্যারের কাছে পড়েছিলাম, এই স্যারেরই খাতা এটা। এবং ওই খাতাটা এরপরে যে কোনো হায়ার পরীক্ষাগুলো গেলে একটু আলাদা রকম প্রিপারেশন নিতে হবে, কিন্তু বেসিক জিনিসগুলো তো পড়তেই হবে নেট সেট বা অন্য কিছু প্রিপারেশনের জন্য। কিন্তু বাকি যত পরীক্ষা আছে আমাদের, এই যে বিহারের পরীক্ষা বলো, মাদ্রাসা সার্ভিস, SLST, সব এই প্রিপারেশনেই সব চলবে। খালি একবার ভালো করে প্রিপারেশন করে নেবে, আর কোশ্চেন কালেক্ট করে নেবে অনেক। সেট থিওরির আমি যদি 500টা 100টা 200টা আমিও চেষ্টা করবো দেওয়ার তোমাদের, তাহলে একবারে কোশ্চেন কালেক্ট করে নিলে আর কি দরকার, 2-5টা বই থেকে কোশ্চেন কালেক্ট করলে ব্যাস এক প্রিপারেশনে গল্প। এইবার 25-এ পরীক্ষা হোক 26-এ পরীক্ষা হোক, প্রিপারেশন তো তুমি নিয়ে রাখছো, বারবার শুধু রিভিশন দাও, বাস গল্প শেষ। হ্যাঁ, তারপর ঠিক আছে,
এই তো হচ্ছে গল্প। এইভাবেই করতে হবে, কি করা যাবে এখন, পরীক্ষার বা এইভাবে চাকরির সিচুয়েশন হলে কিছু করার নেই। সো আমাদের ফাই কার্ডিনালিটি হচ্ছে 0, সবাই খেয়াল রাখবে কার্ডিনালিটি ফাই হচ্ছে 0। তাহলে এখানে আর কিছু নয়, যদি বলা হয় কার্ডিনালিটি কি, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, সেটের মধ্যে কতগুলো নাম্বার আছে তার রেসপেক্টে। চলো এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপর চলে আসছি খুব ইম্পর্টেন্ট, কার্ডিনালিটির রেসপেক্টে ঘোল খাওয়ানোর জায়গা হচ্ছে ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট। অনেকেরই কনফিউশন হয়, আজকে আমি কনফিউশন দূর করে দেবো। দেখো ইকুয়াল সেট, প্রথমে ইকুয়াল সেট আসি। আমি একটা সেট লিখলাম, এ একটা সেট লিখলাম, এই সেটের মধ্যে কি আছে, আমি লিখলাম 1 2 3, দেখতে পাচ্ছ তোমরা তো। আর বি একটা সেট আছে, বি একটা সেট লিখলাম, সেটাতে আমি বললাম 2 1 3। তাহলে দেখো এ সেটের মধ্যেও এলিমেন্ট সেম, বি সেটের মধ্যেও তো এলিমেন্ট সেম, ঘুরে ফিরে একই জিনিসই আছে, শুধু এই জায়গা পরিবর্তন হয়েছে। তাহলে এলিমেন্টগুলো তো সেম সেম জিনিস। তাহলে তখন এ আর বি দুজনকে দেখা দেখি করবে, ভাই তোর কাছে তো যা আছে আমার কাছে তো সেমই, একই জিনিস, সব একই, তাহলে আমরা কেন ইকুয়াল হব না? তাহলে এই দুই ক্ষেত্রে তখন কি হয়ে গেল আমাদের, এরা দুজন কিন্তু হয়ে গেল ইকুয়াল। জাস্ট আ মিনিট, হ্যাঁ, এরা তখন কি হয়ে গেল, এ আর বি তখন আমি বলছি ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল সেটের যদি ডেফিনেশন আমরা মনে করি, তাহলে কি বলবো ইকুয়াল সেটের ডেফিনেশনে, ইকুয়াল সেটের ডেফিনেশনে কি বলা হবে তাহলে, যে দুটো সেটের মধ্যে কার্ডিনালিটির রেসপেক্টে যদি আমি বলি তাহলে কি বলবো, কার্ডিনালিটি সেম, দুজনের কার্ডিনালিটি সেম থাকবে। তার সাথে সাথে শুধু কার্ডিনালিটি বললে তো হবে না, তাহলে কার্ডিনালিটি সেম থাকবে, তার সাথে সাথে এলিমেন্টও সেম থাকবে। গেল? তাহলে দুটো জিনিস, ইকুয়াল সেটের ডেফিনেশন যখন বলবো তখন আমি বলবো কি, যে দুজনের মধ্যে এলিমেন্টগুলো সেম থাকতে হবে, সেম নাম্বার অফ এলিমেন্ট, এবং সেম এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট, যেহেতু নাম্বার সব সেম, তাহলে এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে এই সেটের মধ্যে সেম এলিমেন্ট, তাহলে এলিমেন্টগুলো সেম থাকবে, এলিমেন্ট সেম সেম থাকার সাথে সাথে কার্ডিনালিটিও সেম থাকবে। তাহলে এন অফ এ আর এন অফ বি দুজনেই সমান। গেল? এটা হচ্ছে ইকুয়াল সেটের গল্প। ইকুইভ্যালেন্ট সেটটা কি? ইকুইভ্যালেন্ট সেটটা হচ্ছে, ধরে নাও আমি এ একটা সেট নিলাম, এটা হচ্ছে ওই একই নিচ্ছি 1 2 3, আর বি আরেকটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে আমার এ বি আর সি। তাহলে এই দুটো সেট, প্রথমে বলো এই সেটটা, এ সেটটার কার্ডিনালিটি কত? 3। বি সেটটার কার্ডিনালিটি কত? 3। 3, তাহলে দুটো সেটের যখন কার্ডিনালিটি সেম হবে, এলিমেন্ট সেম দেখতে যাব না, যদি কার্ডিনালিটি সেম হয় তখন আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেটস। আচ্ছা এখানে কিন্তু সেট লিখিনি, সেটস, কেন বুঝতেই পারছো, যে দুটোর সঙ্গে তো কম্পারিজন হবে, কম্পারিজন, দুটো সেট বাদে ইকুয়াল সেটের কোনো প্রশ্নই নেই, ইকুইভ্যালেন্ট সেটস, দুটো সেট ছাড়া তো হবেই না, সো সেট, সেট নয়। এইবার তাহলে কি এ সেট আর বি সেট, এইখানে আর এইখানের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝে নাও, ওই জন্য দেখো একই রকমের এক্সাম্পল আমি লিখেছি। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, এন অফ এটা কত, এন অফ এটা এর ক্ষেত্রেও 3, আর এন অফ বিটা এর ক্ষেত্রেও 3। তাহলে যখন কার্ডিনালিটি এরও সেম দুজনের সেম, যদি কার্ডিনালিটি সেম হয় তখন আমরা বলছি ইকুইভ্যালেন্ট সেট। বোঝা গেল? আর ইকুয়াল সেট কখন বলছি, ইকুয়াল সেট যখন কার্ডিনালিটি তো সেম হতেই হবে, তার সাথে সাথে এলিমেন্টগুলো সেম হবে। তাহলে এলিমেন্ট সেম, তার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু কার্ডিনালিটি সেমই ছিল, এন অফ এটাও 3, এখানেও হিসেব অনুসারে 3, আর এখানেও তো সেম 3। তাহলে শুধু কার্ডিনালিটি সেম থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে এলিমেন্টগুলোও সেম থাকতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এলিমেন্ট সেম থাকবে, তার সাথে সাথে কার্ডিনালিটি তো অটোমেটিক্যালি চলে আসছে। এখানে কিন্তু এলিমেন্টের কোনো গল্প নেই, এলিমেন্ট যা হোক কার্ডিনালিটি সেম থাকতে। তাহলে কার মধ্যে কন্ডিশন বেশি লাগছে? ইকুয়াল সেটে কন্ডিশন বেশি লাগছে। ভালো করে বুঝবে কিন্তু, আমি কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলি। এর কন্ডিশন বেশি, এর ডিমান্ড বেশি। তুমি একটা জায়গায়
মানে ডিমান্ড বেশি বললে ভুল হবে, এর ক্ষেত্রে কন্ডিশন বেশি। তুমি একটা স্কুলে ভর্তি হতে গেলে বা চাকরির জন্য গেছো, তোমাকে এই কন্ডিশন বললো, একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, তিনটা কন্ডিশন, চারটা কন্ডিশন, এগুলো। আর একটা স্কুলে ভর্তি হতে গেলে বা চাকরির জন্য গেলে, বেসরকারি স্কুলে চাকরির জন্য গেলে তোমাকে বললো এই 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 দুটো ডিমান্ড থাকলেই হবে, এই দুটো হলেই হবে। তাহলে এর ক্ষেত্রে রেস্ট্রিকশন বেশি। এর ক্ষেত্রে কি হচ্ছে, ইকুয়াল তোমার হচ্ছে এলিমেন্টগুলো সেম থাকতে হচ্ছে, তার সাথে সাথে কার্ডিনালিটিও সেম থাকতে হচ্ছে একদম। আর এর ক্ষেত্রে বলছে না ঠিক আছে তোমার কার্ডিনালিটি সেম হলেই হবে। গেল? ক্লিয়ার? কার্ডিনাল ইকুয়াল সেট ইকুইভ্যালেন্ট সেটে কোনো ডাউট নেই? কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো। দুটো কন্ডিশন এখানে লাগছে, এখানে হচ্ছে একটা কন্ডিশন। ক্লিয়ার হলো? এইবার আমি কিন্তু প্রশ্ন করছি, প্রশ্নের অ্যান্সার দেবে তোমরা। দুটো সেট যদি ইকুয়াল হয়, দুটো সেট যদি ইকুয়াল হয়, তাহলে ইকুইভ্যালেন্ট হবে না হবে না? দুটো সেট ইকুয়াল হয়ে গেছে, ইকুইভ্যালেন্ট হবে না হবে না? হবে, 100% হবে। আর যদি দুটো সেট ইকুইভ্যালেন্ট হয়, তাহলে ইকুয়াল হবে না হবে না? হবে না। হবে না বললে ভুল হয়ে যাবে, পরীক্ষায় এরকমই কিন্তু অপশন দেবে। একবার বলবে যে মে অর মে নট ট্রু, আর একবার বলবে ইচ নট ট্রু, আর বলবে ইচ ট্রু, নান অফ দিস, এরকম করে অপশন দিলে তো তখন ছোট ছোট এরকম কোশ্চেন দেওয়া হচ্ছে, তখন তো ভুল দিয়ে চলে আসবে। একটা একটা করে জিনিস বলছি আমি, কিন্তু ওই ওই জন্য চাকরি এক্সাম্পলটা দিয়ে বললাম যাতে ডাউট না থাকে। আমি চাকরি নিতে গেলাম, আমাকে বললো এই দুটো কন্ডিশন লাগবে, এখানে দুটো কন্ডিশন, এখানে বললো একটা কন্ডিশন, যে কন্ডিশনটা এর মধ্যে আবার আছে। তাহলে অলরেডি আমি যদি ইকুয়াল সেটের মধ্যে থাকি, তাহলে এর কন্ডিশন মানে ইকুইভ্যালেন্ট সেট, এখানে তো কম কন্ডিশন, একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কমন, এখানেও নাম্বার অফ কার্ডিনালিটি সেম, এখানেও কার্ডিনালিটি, তাহলে এখানে একটা কন্ডিশন, আমি আবারও বলছি জাস্ট আ মিনিট, এখানে একটা কন্ডিশন লাগছে, আর এইখানে এই এক নাম্বার কন্ডিশনটা তো আছে, তার সাথে সাথে আরেকটা কন্ডিশন লাগছে, তো দুটো কন্ডিশন লাগছে। তাহলে ইকুয়াল সেটের পর্যায়ে পড়ে গেল, দুটো সেট যদি ইকুয়াল হয়, তার মানে তো ও তো বেশি কন্ডিশন নিয়েই বসে আছে, মানে বেশি কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, ওর দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তারপর ও ইকুয়াল সেট হয়েছে না, তারপর তো ও চাকরিটা পেয়েছে। তাহলে ও কিন্তু এখানে তো ওই এক নাম্বার কন্ডিশনটা তো সেম, তাহলে এখানে কেন আর হবে না, এখানে তো ডেফিনেটলি হয়ে যেত, তাই না? তাহলে অবভিয়াসলি এখানে ও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। বা এরকম করে আরো অনেক আমি এক্সাম্পল দিতে পারি। ধরে নাও কেউ এখানে মাধ্যমিক, এক নম্বর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, 2 নম্বর হচ্ছে এইচএস পরীক্ষা, তাহলে এইখানে একজন আছে যার এইচএস পাস, আর এইখানে একটা ক্রাইটেরিয়া যে মাধ্যমিক পাস লাগবে। তাহলে এবার বলো, কেউ এইচএস পাস যদি হয়ে যায়, তো সে তো অটোমেটিক্যালি মাধ্যমিক পাস। তাহলে দুটো সেট যদি ইকুয়াল হয়, তাহলে তারা তো অটোমেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি? এক্সাম্পলগুলো ভালো লাগছে তো? এক্সাম্পলের সাথে মাথায় রাখবে সবসময়, তাহলে ডাউট হবে না, নাহলে ওই দুটো সেটের ডেফিনেশন পড়বে, মাথা থেকে উড়ে ফুড়ে চলে যাবে। এবং দরকার হলে খাতা যখন রেডি করবে, আমি কিন্তু করি এটা, সিরিয়াসলি বলছি, আমার শর্ট নোট প্রচুর, মানে আমি দুটো সেটের লিখলাম, লিখে আমি ওরকম করে লিখেও রাখি। আমি যেমন 1 2 লিখলাম, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখে রাখবে, যাতে তোমাদের খাতা তোমাদেরই বুঝতে হবে, আর তোমরা তোমাদের যাতে চোখ যাতে খুললেই যেন সবকিছু বুঝতে পারি আমি। গেল? ইকুইভ্যালেন্ট সেটের যেটা বলছিলাম সেটা ভালো করে শোনো। এইবার উল্টোটা আমি যখন বললাম, উল্টোটা, ইকুয়াল সেটটা বুঝে গেছো যে ইকুয়াল সেট হলে ইকুইভ্যালেন্টটা হয়ে যাচ্ছে, উল্টোটা বলি, উল্টোটাতে সবারই ডাউট হয়। দুটো সেট ইকুইভ্যালেন্ট হয়েছে, ঠিক আছে, দুটো সেট ইকুইভ্যালেন্ট হয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট হলে ইকুয়াল সেট হবে কি না, এটার আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা জানি তোমরা অনেকে বুঝেছো, যারা বোঝোনি তারা তাদের জন্য বলছি। ধরে নাও এই মাধ্যমিক পাস আর এইচএস পাস, আমি এখানে একজন এই স্কুলে ভর্তি মানে চাকরির জন্য গেছে যে এইচএস পাস, কিন্তু এখানে ক্রাইটেরিয়া তো মাধ্যমিক পাস, তো এইচএস পাসের স্টুডেন্ট কি এখানে ভর্তি হতে পারবে না, মানে এখানে চাকরি পাবে না পাবে না? ডেফিনেটলি পাবে। তাহলে এ কিন্তু এখানে ক্রাইটেরিয়া মাধ্যমিক, কিন্তু এইচএস পাস হয়ে আছে, তা এখানে ক্রাইটেরিয়া এইচএস পাসের, তাহলে ও এইখানেও জায়গা পাবে, এইখানেও জায়গা পাবে। আবার একটা ক্যান্ডিডেট গেছে, যে ক্যান্ডিডেটটা মাধ্যমিক পাস, তাহলে সে কিন্তু একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করছে,
2 নম্বর ক্যান্ডিডেট তো আর যেতে পারছে না, তাহলে সে এখানে জায়গা পেলো কিন্তু এইখানে জায়গা ডেফিনেটলি পাবে না। ওই জন্য বলছি মে অর মে নট বি কিন্তু অ্যান্সার হবে যে যদি দুটো সেট ইকুইভ্যালেন্ট হয় তাহলে তাদের কিন্তু ইকুয়াল সেট হতেও পারে, আবার কি নাও হতে পারে। লিখে রাখবে মে অর মে নট বি। এবার চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে দুটো এক্সাম্পল লিখেই রাখা হয়েছে এখানে, এই এক্সাম্পলটা বলি। এ আর বি দুটো সেট নিলাম, এর মধ্যে 1 2 3 8 2 1 3, এ আর বি সেটের মধ্যে এলিমেন্ট সেম এবং এদের দুজনের কার্ডিনালিটি সেম। এবার বলো এ আর বি সেটটা ইকুইভ্যালেন্ট হবে তো? ইকুইভ্যালেন্ট হ্যাঁ ডেফিনেটলি হবে, ও তো দুটো ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে আছে। তাহলে এলিমেন্ট, তাহলে মানে কি, যদি আমি যে এখানে এ আর বি সেট, যদি আমি বলি এখানে তো এলিমেন্টটা ম্যাটারই করে না, কিন্তু কোন কোন এক্সাম্পলগুলো যদি আমি বলি যে আমার এলিমেন্টগুলো আমি যদি সেম নিয়ে নিই, এখানেও যদি 1 2 3 নিয়ে নিই, তাহলে সেম এলিমেন্ট যখন হয়ে যাবে তখন ডেফিনেটলি 1 নম্বর ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে, তার মানে ইকুইভ্যালেন্ট হয়ে গেল। তার সাথে সাথে এইটা কিন্তু ইকুয়াল সেটও হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার হলো তো? তাহলে এখানে কিন্তু ডাউট দেখো না, কারো কিছু ডাউট আছে বলো দেখি, মানে কোনো, তোমরা যেভাবে বলবে সেইভাবে তো আমি বোঝাবো। আরো কোথাও ডাউট আছে এই ব্যাপারে? ক্লিয়ার তো নাকি কনফিউশন লাগছে আমাকে বলো, তাহলেই বলে দেবো আমি। দেখো দুটো এক্সাম্পল লিখলাম, একটা হচ্ছে এই যে এ আর বি সেম এলিমেন্ট আছে, তাহলে এরা ইকুইভ্যালেন্টও হচ্ছে ইকুয়াল সেটও হচ্ছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এইখানে যদি আমি এলিমেন্ট চেঞ্জ করে দিই, তার মানে ও এখন 12 পাস করেনি, সেটা আমি বললাম এ বি সি আগে যেটা ছিল। এইবার দেখো নাম্বার অফ এলিমেন্ট সেম, এই নাম্বার অফ এলিমেন্ট এলিমেন্ট সংখ্যা সেম, কার্ডিনালিটি সেম, ইকুইভ্যালেন্ট হয়ে গেল, কিন্তু ইকুয়াল তো আর হতে পারলো না কারণ এলিমেন্ট তো সেম নয়। বুঝা গেল? তাহলে দুটো এক্সাম্পলও লিখে রাখবে। তাহলে আমি দুটো বলে দিচ্ছি কি কি। এইটা আমাদের রিলেশন বিটুইনে এখানে ছিল ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট, এইখানের গল্পটাই আমি বলছি যে রিলেশন বিটুইন ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট। তাহলে আমরা কি কি জিনিস পেলাম এখানে, তিনটে জিনিস আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে দুটো ইকুয়াল সেট যদি নিই, এই গল্পটা এখানেই আছে তো এখানেই বলছি, দুটো ইকুয়াল সেট যদি নিই তাহলে এর বেশি ক্রাইটেরিয়া অলরেডি কমপ্লিট হয়ে আসে, সো ইকুইভ্যালেন্ট হবেই। আর দুই হচ্ছে ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে ইকুয়াল সেট হতেও পারে, কখন হবে, যদি এলিমেন্টগুলো দুজনের সেম থাকে। আর যদি এলিমেন্ট সেম না থাকে তাহলে তো ইকুইভ্যালেন্টে আটকে থেকে যাবে। তাহলে মে অর মে নট বি বলবে, কিন্তু একবারও বলবে না এরপরে যেন আমি না শুনি যে ইজ নট ট্রু। ইজ নট কথাটা আমাদের ম্যাথামেটিক্সে খুবই কম ইউজ হয়, সো ইজ নট কথাটা ভুলেই যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মে নট, মে অর মে নটটাই আসে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের কাছে লাস্ট আমি জানতে চাইছি, যে আমি যদি বলি যে ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে কমন জিনিস কি আছে, কমন কমন পার্ট অফ ইকুয়াল সেট, দুটো সেট নিলাম যেটা ইকুয়াল সেট, হ্যাঁ কার্ডিনালিটি, একদম ঠিক। তাহলে কার্ডিনালিটা সেম, তাহলে সব জিনিস ক্লিয়ার করে রাখবে। আমি বলছি আমি থিওরিতে টাইম দেব, তারপর কোশ্চেন আমাদের আমরা দ্রুত গতিতে এগোবো, একদম ঝড়ের গতিতে। চাপ নেওয়ার দরকার নেই যে স্যার এত পড়াচ্ছেন, এইভাবে পড়াচ্ছেন, শেষ হবে তো, সবই হবে, ওই জন্য তো আমি ক্লাস বাড়িয়ে দিয়েছি। তাহলে কার্ডিনালিটা দুজনের মধ্যে কমন পার্ট, কিন্তু কার্ডিনালিটা দুজনের সেম। ক্লিয়ার হলো? তাহলে কার্ডিনালিটিটা দুজনের মধ্যে হচ্ছে সেম থাকলো, তাহলে কার্ডিনালিটি সেম। আর যেটা বললাম যে ইকুয়াল সেট হলে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, আর ইকুইভ্যালেন্ট সেট হলে ইকুয়াল সেট হতেও পারে, নাও হতে পারে। চলো এরপর তাহলে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমি এটা আলাদাভাবে লিখে রেখেছিলাম, তাহলে এইটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এটার আর কিছু রইলো না, রিলেশন বিটুইন। তাহলে রিলেশন যদি বললো যে দুজনের মধ্যে কি সম্পর্ক বা কি কমন পার্ট, তাহলে বলবো দুজনের কার্ডিনালিটি সেম। হ্যাঁ, আর তো বাকিটা বলেই দিয়েছি। তাহলে রিলেশনের গল্প হলো যে এদের মধ্যে দে হ্যাভ সেম কার্ডিনালিটি। তাহলে এখানে আমি কি লিখে রাখবো, সেম কার্ডিনালিটি, সেম কার্ডিনালিটি। সেম কার্ডিনালিটি, হ্যাঁ, এদের দুজনের মধ্যে কার্ডিনালিটি হচ্ছে সেম। চলো এরপরে
আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প অল্প করেই পড়াবো, সুন্দর করেই পড়াবো, অসুবিধা নেই। দেখো, এরপর চলে আসছি ফর্মে, কারণ এর পরের পার্টটা আলাদা আছে, ওই জন্য একটা দুটো ধাপে দুটো পার্টে করে দুদিনে হয়ে যাবে আশা করছি। দুটো দিনে হয়ে গেলে সেট থিওরি, তারপর তো অঙ্ক করবো। যদি আমরা বলি যে সেটের অনেক রকমের ফর্ম তো আমরা দেখি, অনেক রকমভাবে সেটকে লেখা হয়, তাহলে সেই ফর্মগুলোকে আমাদের দুটো পার্টে ভাগ করা হয়। তোমাদের তো জানাই আছে এটা, রস্টার ফর্ম বা টেবুলার, এই দুটো সেম নেম, রস্টার ফর্ম অর টেবুলার ফর্ম। আর কি 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তাহলে দুটো ফর্মে আমাদের কিন্তু এই দুটো ফর্ম আছে আমাদের, রস্টার ফর্ম বা টেবুলার, আর 2 হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এইবার তোমাদের কাছে কোশ্চেন, এইটা তোমরা তো পড়েছো এগুলো, তাহলে তোমাদের কাছে একটু জানি তোমরা কে বলবে রস্টার ফর্ম আর সেট বিল্ডার। প্রথমে 1 নম্বরটাই আলোচনা করি, রস্টার আর সেট বিল্ডার। রস্টারটা কখন, আচ্ছা নামের সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার আগে। রস্টারটা কি আর সেট বিল্ডারটা কি, কেউ অ্যান্সার দাও। রস্টার নাম্বার বোঝাবে স্যার, নাম্বার অফ এলিমেন্ট। রস্টার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস, আচ্ছা নাম্বার বোঝাবে। আচ্ছা, আর টেবুলারটা, সেট বিল্ডারটা, সরি টেবুলার তো একই। বলো যে যে জানো, এখানে কোনো কনফিউশন নেই, একদম রিল্যাক্সে থাকো। মানে কি সেট বিল্ডারটা ভেরিয়েবল দিয়ে লেখা হয়। সেটটা, সেট বিল্ডারটা ভেরিয়েবল দিয়ে লেখা হবে। আচ্ছা দেখো, প্রথমেই যে জিনিসটা হয় আমাদের ম্যাথামেটিক্স না যে কোনো সাবজেক্টে, সেটা হয় যে যে কোনো জিনিস আমি যখন ভাবছি তখন যেটা প্রবলেম হয় যে প্রথমে মাথায় কিছু আসছে না, যে এটা ভুলে গেছি। এইটার একটা উপায় আছে, সেই উপায়টা কি, এটা হচ্ছে মেমোরাইজ করা। তোমরা কিন্তু এইটা ডেফিনেটলি করবে, আমি তো প্রতিদিনই গাইড করব, অসুবিধা নেই, তবুও বলছি যে তোমরা কি করবে সেইটা হচ্ছে এভরিডে মেমোরাইজ করবে। মানে এখন তো আমাদের ফার্স্ট ক্লাস, 1 মাস 2 মাস ক্লাস হয়ে যাবে, তখন যে পার্টটা হয়ে যাচ্ছে সেটা প্রত্যেক দিন সকালে খুলে প্রথমে থিওরি মেমোরাইজ করা। এটা তো আমি এখনো পড়াচ্ছি, আমি নিজে মেমোরাইজ করি। পড়াতে গেলে তো মানে পড়তে তো হয়, খাটতে হয় দিন রাত। তো এবার গল্পটা হচ্ছে, তোমরা এই যে পরীক্ষার জন্য সবচেয়ে মেন জিনিস হচ্ছে মেমোরাইজ। মেমোরাইজটা কিন্তু তোমাদের সবসময় করতে হবে, যে মেমোরাইজ করবো না হবে না, না সেটা চলবে না। এভরিডে মেমোরাইজ করতে হবে আমাদের। তাহলে প্রত্যেক দিন ছোট্ট 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 করে পার্ট তো আমরা পড়বই, মানে দিনের আলাদা শিডিউল যা থাক। সকালবেলা যারা ওঠো খুবই ভালো, সকালে না উঠলেও কোনো যায় আসে না, এটা নিয়ে কোনো আলোচনা নেই। গল্প হচ্ছে ঘুমে থেকে যখনই উঠবে, উঠে তোমার মেমোরাইজের কাজ শুরু। সেটা চা খেতে খেতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। মেমোরাইজ করা মানে পেজ উল্টানো, একবার করে পেজ উল্টিয়ে 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 প্রত্যেকটা জিনিস দেখে নেওয়া, থিওরিটা। তারপর তুমি কোশ্চেন সলভ করছো, তখন তুমি আলাদা মুডে একটা সময় ডিসাইড করলে যে এই পার্টটা আমি করব। বা তোমরা তো অলরেডি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদের যতটুকু হয়ে আছে সেটাও মেমোরাইজ করবে অবশ্যই। আর আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো অবশ্যই পড়ে আসবে, মানে আগে থেকে অল্প অল্প করে দেখে আসবে। ঠিক আছে, চলে আসছি রসটা, প্রথমে চলে আসি নাম্বার, এই নামটা এখানে দেখো সেট বিল্ডার। তার মানে রস্টার আর সেট বিল্ডার, এই যে সেট বিল্ডার, সেট কথা, সেট বিল্ডার মানে বুঝতে পারছি। তাহলে সেট বিল্ডিং তৈরি করতে, মানে সেট কি, আমি যে কোনোভাবে একটা সেটকে, সেটের মধ্যে তো কি থাকে, এলিমেন্ট থাকে। তাহলে আমি যা কিছু সেটের মধ্যে আমি লিখে দিলাম, নর্মালি যেভাবে লিখে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। তাহলে এই রকম যে কোনো যদি ফর্ম থাকে, যে যা কিছু লিখে দিলাম, সেটের মধ্যে যা কিছু আছে, রাম শ্যাম যদু মধু, কিচ্ছু কোনো ভাবার নাই, তখন আমাদের সেটাকে, সে কোনটা নিচ্ছে, রস্টার নিয়ে নিচ্ছে, রস্টার ফর্ম সেটাকে নিয়ে নিচ্ছে, যে যা কিছু আমি লিখে দিচ্ছি। এইবার শোনো ভালো করে, সেই সেটটাকে আমি একটা যে কোনো অসংখ্য এলিমেন্ট দিয়ে বা কিছু এলিমেন্ট দিয়ে আমি একটা সেট লিখলাম, রস্টারে চলে গেল। সেই সেটটা দুটো কেস, আইদার আমি সেটাকে সুন্দর করে এইবার সেট আকারে লিখতে পারবো, মানে সেট আকারে লিখতে পারবো, কেমন কথাটা বলছি ভুল হয়ে যাচ্ছে, সেট আকারে নয়, সেটাকে সেটের টাইপের বিল্ডিং করতে পারবো। যেমন এক্সাম্পল দিই তাহলে আরো বেশি ভালো লাগবে। ধরে নাও, জাস্ট আ মিনিট, আমি একটা সেট নিলাম এস,
এইটাতে কি আছে আমি বললাম 1 2 3 ডট 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 করে চলতে আছে, তাহলে এটা কি একটা কোন সেট লিখলাম অ্যাকচুয়ালি? ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে আমি এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম, সেইটা চলে যাচ্ছে রস্টারে। এবার আমি বলছি এইটাকে আমি এই যে এলিমেন্ট, এতগুলো এলিমেন্ট, তাহলে মানে এই দুটো ফর্ম তোমরা তো বলতেই পারো যে স্যার এই দুটো ফর্ম কেন এলো, একটাই চলতো। তাহলে আমরা কি ধরো না, তোমাকে বললো, কেউ বললো যে একটা সেট তৈরি করো, তাহলে সেই সেটটা কেমন, বললো যে 1 2 3 4 করে 99 পর্যন্ত। তো তুমি থোড়ি না 1 2 3 4 করে 99 পর্যন্ত লিখবে। এবার বললে না স্যার আমি ডট 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 দিয়ে দেবো, ঠিক আছে ভালো কথা, 1 থেকে 99 না হলে ডট 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 দিয়ে চালিয়ে দিলে খুব ভালো কথা। আমি এবার বললাম যে 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বারগুলো তুমি লেখো, এবার কি লিখবে তুমি, ডট 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 দিয়ে চালিয়ে দেবে? বা 1 থেকে 100-র মধ্যে আরও কিছু বললাম যে তোমার হচ্ছে ইভেন নাম্বারগুলো লেখো, তখন ডট 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 দিয়ে চালিয়ে দেবে, নাকি সব লিখবে 1 থেকে 100-র মধ্যে? তাহলে এই যে একটা প্রয়োজন, সেই প্রয়োজনের জায়গা থেকে আমাদের এলো সেট বিল্ডার ফর্মটা। যেমন এখানে 1 2 3 এটা না হয় ন্যাচারাল নাম্বার, আমি যদি বলতাম 99 পর্যন্ত লেখো, তখন লিখে দিতে ডট ডট করে 99। তাহলে আমাদের তখন একটা কি যে না আলাদাভাবে একটু বিল্ড আপ যদি করা যায়, সেটের আকারে যদি সুন্দর করে আরও একটু বেটারভাবে লেখা যায়, তখন এই সেট বিল্ডিং ফর্ম, তখন আমি কি এইটাকে কেমন লিখতে পারবো? আমি যদি বলি যে না এখানে তো সব ন্যাচারাল নাম্বার আছে, তাহলে আমি যদি বলি যে না ঠিক আছে এইটা তো এতটুকু লিখলেই হবে যে সেই সমস্ত এক্সগুলো থাকবে যেগুলো কার মধ্যে আছে বলো, ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে সেই সমস্ত এক্স থাকবে যেগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, হবে না? এখানে আরো বেটার ভাবে লিখতে পারো, একটু এরকম করে লেখো তাহলে আরো বেটার লাগবে। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার লেখো এরকম, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ভালো লাগছে। তাহলে দেখো এইটা হচ্ছে কার আন্ডারে, এইটা হচ্ছে রস্টারের আন্ডারে চলে গেল, আর এইটা হচ্ছে সেট বিল্ডারের আন্ডারে চলে গেল। ক্লিয়ার হলো জিনিসটা, না জিনিসটা ক্লিয়ার হলো না? আরেকটা জিনিস বলি, চলো দেখি একটু সেট বিল্ডিং করাটা শিখি আমরা। চলে আসি এইখানে ছোট্ট ছোট জিনিস দিয়ে তোমাদের আমি কাজ করাবো। দেখো আমি বললাম যে 1 2 3 4 5 6 এইটা একটা সেট। এই সেটটা, এটা তো অবশ্যই সেট রস্টার ফর্মে গেছে, আমি বললাম যে সেট বিল্ডার ফর্মে লিখবো। কিভাবে লিখবো কে বলবি? X belongs to n such that x belongs to n একদম, such that 1 1 less than equal x less than or equal to x less than equal 6. less than is equal to 6 ওকে 6 একদম ঠিক। তাহলে এগুলো সব তো ন্যাচারাল নাম্বার, 1 আর 6 এর মধ্যে ন্যাচারাল নাম্বারগুলোই তো আছে, তাহলে কি করেছে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার 1 আর 6। আচ্ছা আমি যদি এটা করতাম, জাস্ট আ মিনিট, আমি আরো বেটার ভাবে এটাকে আরেকবার লেখা যেত না এরকম করে যে 1 আর 6, আমি এটাকে ন্যাচারাল নাম্বারই রাখলাম, আমি এখানে যদি বলে দিতাম 0 আর 7-এর মধ্যেকার সব ন্যাচারাল নাম্বার হবে? সেটাও হবে। তুমি কি করেছো, তুমি ইকুয়াল টুটা দিয়ে দিয়েছো, ভালো করেছো, এটাই ভালো লাগছে বেশি আগেরটাই। তাহলে এটা কত 1 লেস হয়ে গেল, বোঝা গেল তো? আচ্ছা চলো আমি আরো দিচ্ছি কিন্তু একটা একটা করে, সবাই ট্রাই করো। মেন গল্পই হচ্ছে আমাকে চেষ্টা, আর এই যে প্রচেষ্টাটাই ভালো করে করলেই ব্যাস সব পরীক্ষায় পাস, কোনো অসুবিধা নেই। আমি একটা চেঞ্জ করে দিচ্ছি, আরো একটা দিচ্ছি এখানে দুটোই থাকবে। আমি বললাম 2 4 6 8 সরি 2 4 6 8 করতে করতে চলতে আছে, ডট ডট করে চলতে আছে। এটা তো রস্টার ফর্মে আছে, সেট বিল্ডার ফর্মে কিভাবে লিখবো? 2x
such that x belongs to n. আচ্ছা দেখো, আমি একটা কথা বলছি। আচ্ছা, 2x খুব ভালো কথা, 2x such that x belongs to n. n, ঠিক আছে, গুড, ভালো কথা। আরেকটা কথা, 2x লিখে দিয়েছো, খুবই ভালো কথা, কিন্তু সেটের মানে এইভাবে তৈরি করলে, আমি বলছি না তুমি ভুল বলেছো, কোনো কথা নেই, কিন্তু যদি পারো তাহলে চেষ্টা করবে যে এইখানে এক্স রাখার। বোঝা গেল? এইখানে এক্স গুলো কোথায়, এক্স রাখলে যে এক্সটা আমি বলে দিলাম, তারপর এক্স হাজ দ্যাট লেখা যায় তো অনেকভাবে, আমি বললাম সেই সমস্ত এক্স এখানে থাক। তাহলে এক্স এখানে থাকলো, তাহলে আমি এখানে কি লিখবো, যে এক্সটা কেমন হবে, তাহলে কি লিখতে পারি? Even number. হ্যাঁ, তাহলে ইভেন নাম্বার না বলে আমি কি বলছি, 2n করে দিলাম, যেখানে এনটা কি হবে, তাহলে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটাও কিন্তু লেখা যেতে পারে। আমার মনে হচ্ছে এটাই জটিল হচ্ছে, আগেরটাই লেখো, কোনো অসুবিধা নেই, সবসময় সহজ করে নেবে। আমি এটা বললাম কেন, যে এরকম এক্স আকারে লিখলে মানে সবসময় আমি এলিমেন্টগুলোকে সিগনিফাই করি, 2x দিচ্ছি, সেটাও ইটস ওকে, নো প্রবলেম। তাহলে 2 আকারে আছে, তাহলে 2n লিখে দেবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদম ঠিক কথা। তাহলে আগেরটাও চলছে, এটাও চলবে, কোনো অসুবিধা নেই। আরও আসছি, একটু খালি এটা করে নি ভালো করে, তারপরে পরের দিন আবার ইউনিয়ন ইন্টারসেকশনে আমরা ঢুকবো। আচ্ছা, আরেকটা সেট লিখছি, এই সেটটা হচ্ছে, তাহলে 2 4 6 হয়ে গেল। আচ্ছা, আমি লিখলাম এটা এরকম, 1/2, 2/3, 3/4, 4/5 ডট 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 করে চলতে আছে। এটাকে কেউ বলতে পারবে? n by n plus x 1. by হ্যাঁ x by x plus 1, n টা ন্যাচারাল নাম্বার। n বাই, বলো বলো, n plus 1 আচ্ছা, আর n টা ন্যাচারাল নাম্বার। n বাই n প্লাস 1, একদম প্যাটার্ন ফলো করবে। যখনই কোনো সেটের যদি বের করতে দেয়, তাহলে তুমি প্যাটার্ন চেক করবে, যে প্যাটার্ন কি আছে। 1/2 আছে, উপরে যা যেখান থেকে শুরু হচ্ছে তার 1 যোগ হচ্ছে, আবার উপরে যা আছে তার 1 যোগ, ইভেন দেখতে গেলে দেখো উপরে 1 2 3 4 করে 5 6 7 8 চলতে আছে। তাহলে সব সময় বারবার বলছি, এইটা কিন্তু পরীক্ষায় হয়, খুবই হয় পরীক্ষায়। অবজারভেশন, মাথা শান্ত রাখাটা খুব জরুরি। তুমি সহজ জিনিস, জানা জিনিস, ওখানে অজানা কিচ্ছু পড়বে না। আর তুমি 4-5টা বইয়ের কোশ্চেন সলভ করে গেছো, তোমার অজানা কি পড়বে? মাথা ঠান্ডা করে তোমাকে ঠান্ডা মাথায় প্রথমে অবজারভেশন, কোশ্চেন দেখে ওখানে টাইম দাও, কোশ্চেনটাকে টাইম দাও। যিনি তৈরি করেছেন উনি তো কিছু ভেবে তৈরি করেছেন, তাহলে ওই ভাবনার জায়গায় পৌঁছে গেলেই ব্যাস, কোশ্চেন চুটকিতে সলভ। তাহলে এখানেও যেমন 1/2, 2/3, 3/4, 4/5 কন্টিনিউয়াসলি চলতে আছে। তাহলে এইটাকে একদম ঠিক বলেছো তোমরা, যদি দু রকম লিখতে পারো। একটা বললাম যে তোমরা যেভাবে লিখছো n বাই n প্লাস 1, ঠিক আছে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর আমি বলছি কি, একটু শিখিয়ে দিচ্ছি তোমাদের যেভাবে লিখতে, সেটা লেখো, যে আমরা তো এক্স আকারে লিখি, তাহলে এক্স লিখবে। এবার এক্সটা কার সঙ্গে, তখন এখানে তোমরা n দিয়ে লেখো, যে n যদি ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে লিখতে পারো, তাহলে এখানে লিখলে n বাই n প্লাস 1 অ্যান্ড লিখে দিলে nটা কি, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইরকম একটু লিখতে শিখলে বেশি ভালো লাগবে, নাহলে তোমরা বুঝে যাচ্ছ, ব্যাস এতটুকুই দরকার, এখানে থোড়ি না আমরা লিখতে শিখতে এসেছি। ওকে, আচ্ছা, তো আর একটা দিচ্ছি শেষ, তোমরা আইডেন্টিফাই করে নিচ্ছ। আর আমি কি দেব, সহজ সহজ, কঠিন কঠিন আর দিয়ে লাভ নেই। যদি 3 থেকে ধরেন একটা, যেমন আমরা 2 থেকে স্টার্ট করেছিলাম, যদি আমি ন্যাচারাল নাম্বারগুলোকে, এই ইভেন নাম্বারগুলোকে এরকম শুরু করতাম 4 6 8, 2 থেকে স্টার্ট করিনি কিন্তু, আচ্ছা দেখতে পাচ্ছ না তোমরা, 4 6 8 এরকম করে চলতে আছে। মানে এইটা হচ্ছে আগেরটারই ভার্সন, কিন্তু আমি শুধু 4 থেকে স্টার্ট করেছি। কিভাবে লিখবে বলো দেখি? আচ্ছা, 2 থেকে স্টার্ট হলে কি লিখছিলাম? 2n লিখছিলে তো?
যা চুপচাপ কেন সবাই? 2 থেকে যখন স্টার্ট 2 4 6 ইভেন নাম্বারগুলো তাহলে 2n লেখা যেত। এখন স্টার্ট হচ্ছে কোথা থেকে? 4 থেকে। কি লেখা যাবে একটু ভেবে চিন্তে বলো দেখি। x such that x as that, চলো দেখি লেখো। x is equal to x equal to 2n 2n। আর n greater than equal to আচ্ছা একটা কাজ করলে হয় না, 2n প্লাস 2 করলে হয় না? তোমার ভাবনার হ্যাঁ। জায়গাটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর এনটাকে আমি ন্যাচারাল নাম্বারই রেখে দিলাম, হবে? দেখো দেখি হবে স্যার, হবে। হবে তো? দেখো এবার এন এর মানগুলো বসাও। এন এর মান আমি 1 বসাচ্ছি, তাহলে কত হবে? প্রথমে 4 চলে এলো তো, তারপরে তো আমাকে আর কি আটকাবে? তাহলে আচ্ছা হচ্ছে তো, দেখো ভালো করে। 2 বসালাম, 4 6, তাহলে তো চলতে আছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে আমি শুধু 2 ঘর সরিয়ে দিলাম। তাহলে 2 ঘর সরিয়ে দেওয়ার কাজ কি কে করলো? 2n লিখছিলে, 2n প্লাস 2 করে দিলাম। হচ্ছে তো, না ভুল হলো? হচ্ছে। হচ্ছে। তাহলে তোমরা ভাবে এবার কি করবে, যে কোনো সেটকে তোমরা এইভাবে, যাতে রস্টার ফর্ম কি দেবে তো আমরা জানি না, তবে আমরা তো কোশ্চেন সলভের জায়গায় ঢুকবো। আমি তার আগে থিওরিটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, যদি থিওরির মাঝে মাঝে আমি যদি কোশ্চেন ঢোকাতে পারি তাহলে ভালো, তাহলে আরও ভালো হবে। কিছু কিছু কোশ্চেন আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই যে পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের যে পার্ট আছে, আমি আজকে আর কেন কন্টিনিউ করছি না, করা যেত আরও, কিন্তু কন্টিনিউ এই জন্য করছি না কারণ এর পরের যে পার্টটা আছে সেটা কি, আমাদের যে ইউনিয়ন, ইন্টারসেকশন, সেই পার্টগুলো এবার চলে আসবে। সিমেট্রিক ডিফারেন্স সব। তোমাদের কাজ হচ্ছে এর পরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখানে অনেক কিছু আছে, মানে এর পরেরটাও কিন্তু পাওয়ার সেট আছে, তো পাওয়ার সেটটাও ভালো করে জানতে হবে। ওই পার্টগুলো সেগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, কারণ প্রথমেই তো নলেজটা রাখতে হবে তোমাদের। তাহলে তোমরা পড়ে এসো, আর আমরা আলোচনা করব। আর এই যে ক্লাসটা হচ্ছে, আমি তো কম বেশি ক্লাস নেব এরকম টাইমে রাতেই, তো এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসটা করো। প্লাস আবারও বলছি, হ্যাঁ, সময় যতটুকু থাকে শুধুমাত্র আমার উপর যে স্যার করাচ্ছে স্যারের সাথে সাথে যাব না, অ্যাডভান্স হও। যদি কোনো টপিক তোমাদের তৈরি করার থাকে বা করতে পারছো, তাহলে আমার সাথে, ধরুন আমি সেট থিওরি পড়াচ্ছি, তুমি দেখছো আমার তো ভেক্টরটা আগে থেকে হয়ে আছে, বা আগে তো আমি পড়েছিলাম গ্র্যাজুয়েশনের সময়, আমার ভেক্টরটা ভালো হয়ে আছে, না আমার ওই পার্টটা হয়ে আছে, তাহলে সময় বের করে ওই পার্টটাও পড়ো। যেগুলো বই আছে সেগুলোর কোশ্চেন সলভ করো, তারপর তো আমি যখন ফের করাবো তখন ঝালাই হয়ে যাবে। নেওয়ার কাজটা আমি বারবার বলি সব সময়। আমি ইভেন সত্যি সত্যিই বলছি এটা, যে আমি কত ভিডিও যে ইউটিউবে দেখি, সবার কম বেশি ভিডিও দেখি, হ্যাঁ, এবং এনআইটি আইআইটির যেসব ভিডিও অনেক সময় মাথায় ঢোকে না, কিন্তু দেখি যে না কিছু পাচ্ছি কি না। এতে কি হয় দেখো না, সবার ওয়ে অফ এক্সপ্লেনেশনটা আলাদা। আমি একটা ওয়েতে এক্সপ্লেন করলাম, অন্য টিচার অন্য ওয়েতে এক্সপ্লেন করবে। এবার আমরা কি ওয়ে অফ এক্সপ্লেনেশনটাও পাই, এতে কি হয়, পড়ানোর যে দক্ষতাটা সেটাও তৈরি হয়। দুই হচ্ছে, তুমি না বই থেকে তো বই পড়তেই হবে। আমি যেদিন থেকে পড়াশোনা ভালো করে শুরু করেছি, তখন আমি বুঝতে পেরেছি যে বইটা কতটা জরুরি। হ্যাঁ, সত্যি সত্যি, মানে আমার গ্র্যাজুয়েশন তো অবশ্যই আমরা পড়তাম, কিন্তু গ্র্যাজুয়েশনে যতটা বই দাগানো হয়নি বা বইটা পড়া হয়নি, তারপর দেখছি ও বাবা সবই তো আছে ওখানে। তো এইটা কিন্তু আমি বারবার বলি, প্রত্যেকটা গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, বই পড়, বই পড়, বই কেন, বই কেন, বই কিনতেই হবে, বই কেনা জরুরি। এবার বই, একটা বই আছে সেটাও ভালো করে না পড়ে শুধু থিওরি, মানে ওই নোট ভিত্তিক, আমি তো নোট ভিত্তিক পড়ে আমি লিখে লিখে আগে পড়াতাম। এখনও আমি বলি যে আমি যদি নোট দিও, তবুও সেটাকে ইমপ্রুভ করার দায়িত্ব, বই পড়ে সেটাকে ঠিক করার দায়িত্ব করতে হবে। খিদেটা থাকতে হবে, তাহলেই সব কিছু হবে। তোমাদের কাজ হচ্ছে, তোমরা সুন্দর করে, আমি তোমাদের বলেছিলাম যে একটু নোট দেব, আমি একটু তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? যদি পারি তাহলে তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো, এই সব জিনিস, মানে থিওরিটিক্যাল জিনিসগুলো লেখা আছে। আর যদি তোমরা পারো তাহলে তোমরাও কিন্তু আমার থিওরিটাতে তোমরা যা যা পড়ালাম এই রিলেটেডে যা যা জিনিসগুলো দিলাম, সেগুলো নিয়ে তোমরাও সুন্দর করে খাতা তৈরি করো। হ্যাঁ, নিজেই সুন্দর করে খাতা তৈরি করো। ডেফিনেশনগুলো তো তোমরা যা কিছু, এগুলো সব তোমরা তো এতেই পেয়ে যাবে, বইও পেয়ে যাবে। তো তোমরা যদি বলো তাহলে আমি একটা নোট দিয়ে দেবো, স্পেসিফিক নোট যে সব কিছু লেখা থাকবে আমি দিয়ে দেবো। কিন্তু কোশ্চেনের যে পিডিএফ, সেটা তোমরা অবশ্যই তোমাদের সলভ করতে দেবো, সব কিছু করতে দেবো, অসুবিধা নেই। আর
অ্যাপে যারা জয়েন করনি তারা অবশ্যই, যে সব লিঙ্ক দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, অ্যাপে জয়েন হয়ে যাবে। ওখানে আমি কিন্তু কোড নাম্বারটা, ব্যাচ কোডটাও দিয়ে দিয়েছি, তো ব্যাচ কোডের সঙ্গে জয়েন হয়ে যাবে। আর যদি কারো অসুবিধা হয় আমাকে কিন্তু জানিয়ে দেবে যে স্যার আমার অসুবিধা হচ্ছে, আমি জয়েন হতে পারছি না। তাহলে পড়াশোনাটা আমাদের সুন্দর করে শুরু হোক। আজকের ক্লাসটা যেমন সুন্দর হলো, আর একটা জিনিস খুব ভালো লাগলো, তোমরা সবাই রেসপন্স করছো, মানে সত্যি এই জিনিসটা আমি খুবই চাই, খুবই চাই। মানে আমার সবচেয়ে চাওয়া পাওয়ার বিষয় হচ্ছে যে 2 কমিউনিকেশন, এবং সবাই এই যে পরীক্ষায় তোমাদের আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের সবাই অ্যাক্টিভলি রেসপন্স করো, তারপর দেখো কোথায় যাও। সব কিছু হবে, সব পরীক্ষায় আমরা পাস করব, প্রত্যেকটা পরীক্ষায় আমরা তোমার হচ্ছে ক্র্যাক করব। টাইমটা একটু 8:30 করে হবে। হ্যাঁ বলো, আরেকবার বলো, একটু শুনতে পারলাম। বলছিলাম টাইমটা একটু 8:30 থেকে হবে। আচ্ছা, টাইম, 8:30 থেকে স্যার। টাইমটা দেখো, ওই 8টায় টাইম দিলে না শুরু হতে হতে 8:15 বেজেই যায়। তো এবার গল্পটা হচ্ছে বেশি রাত হলে আবার অনেকেরই প্রবলেম হবে। তো যদি কয়েকদিন প্রথমে একটু কন্টিনিউ হোক, ঠিক আছে। এইবার গল্পটা হচ্ছে কি, যে প্রথমে কন্টিনিউ হোক, তারপরে টাইম আমরা সেটেল করে নিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টাইমটা আমরা করেই নেব, হ্যাঁ। জায়গাটা আগে এগোনো পেছনো সেই জায়গাটা আমার অনার্সের ব্যাচগুলো আছে, সেগুলো আমি একটু দেখে নেব, সেই অনুসারে টাইমগুলো সেটেল করে নেবো। এখন তো সবে শুরু, আমিও ফাঁকা আছি, কয়েকটা ক্লাস এগো, তারপর সবাই কে কোথায় যাচ্ছ, কে সিরিয়াসলি পড়ছো, কে থাকবে। আমার তো 2জন হলেই চলবে, আমার চাই সিরিয়াস, যারা সিরিয়াস 2জনই থাকো, আমার দরকার নেই 100 জনের। আমার যদি সবাই চলে যাও কোনো অসুবিধা নেই, আমার দরকার 1জনের, 2জনের, যারা সিরিয়াস। তাকে নিয়ে আমি বলবো চলো তোমার সাথেই আমি, বা আমরা 2জনে মিলে চলো কিভাবে ক্র্যাক না করা যায়, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ এরকম পড়া হবে। এইটাই, তোমরা যারাই সিরিয়াস আছো, আমি বারবার চাই সিরিয়াস স্টুডেন্ট। আমি সবসময় বলিও এটা, যে আমার আমার চাই সিরিয়াস স্টুডেন্ট। আমার 100 জনের গরুর পাল দরকার নেই, হ্যাঁ, মোষের পাল দরকার নেই, আমার দরকার সিরিয়াস 5জন হলেই হবে, 2জন হলেই হবে, চলবে, ব্যাস, আর গল্প নেই। সো তোমরা এইটাই কন্টিনিউ করো, ঠিক আছে। আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা তাহলে বাকি পার্টটা, সেট থিওরি, আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে সেট থিওরিটা। তাহলে নেক্সট ক্লাসে যদি আমাদের শেষ হয়ে যায়, তারপরে সেট থিওরির আমরা কি করব, কোশ্চেন সলভ করতে শুরু করে দেবো, তারপর রিলেশনে ঢুকে যাব, তারপর ম্যাপিং করব, ব্যাস। আমি তো যতগুলো করে ক্লাস দিচ্ছি, শেষ হতে কতদিন, আর আমরা তারপর কোশ্চেন সলভে লেগে যাব, ঠিক আছে। চলো আজকে তাহলে এতটুকুই থাক। আর তোমাদের কিছু কোয়ারিজ আছে, কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারো। স্যার আমাকে অ্যাপে অ্যাড করে দিবেন, আমি হতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজে অ্যাড করে দেবো। তুমি তো মনে হয় রেজিস্টার করে নিয়েছো, মানে লগ ইন করে নিয়েছো, তাহলে আমি জয়েন করে দেবো, আজকে রাতেই জয়েন করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। ওখানে আগের ভিডিওটাও দেওয়া আছে, ইন্ট্রোডাকশন ক্লাস যেটা আমরা কালকে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি, প্লাস ওখানে সিলেবাসটা দিয়ে দিয়েছি, বই কি কি কিনতে হবে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি ওখানে। তো সব পেয়ে যাবে অ্যাপের ভেতরে। আর কেউ যদি ইনকেস তোমাদের ক্লাস মিস হয়ে যাচ্ছে, বা হতেই পারে যে কোনো দিন তোমাদের অসুবিধা হলো, তোমরা ক্লাস জয়েন করতে পারলে না, তাহলে সেক্ষেত্রে তখন তোমরা সেই ক্ষেত্রে তোমরা ওই ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা দেখবে। তোমরা সবসময় মাথায় এটা রাখবে যে না আমার কোনো ক্লাস আর দেন না, রেকর্ডেড ক্লাস নেই, এইটা মেন্টালিটি নিয়ে চলবে। আর যদি একবার মাথায় ঢুকে নাও রেকর্ডেড ক্লাসে কিছু হয় না, একান্তই প্রয়োজনে রেকর্ডেড ক্লাস দেখছো, তোমার টাইম হচ্ছে না, ব্যস্ত, এটা ওটা যা কিছু, বা তুমি আরও অনেক গল্প থাকতে পারে, সেক্ষেত্রে প্রবলেমে সমস্যায় তুমি রেকর্ডেড ক্লাস দেখো। কিন্তু আদারওয়াইজ রেকর্ডেড ক্লাসে যাবে না, সবসময় লাইভ ক্লাস জয়েন করার চেষ্টা করবে, কষ্ট করে হলেও লাইভ ক্লাসটা করো। লাইভ ক্লাস খুবই এফেক্টিভ। এই যে প্রত্যেকটা মুহূর্তে একটা করে কোশ্চেন আস্ক করছি, এটাই তো তোমার ব্রেনের ডেভেলপমেন্ট করবে। রেকর্ডেড ক্লাস টানো টানো 2x জোনে, 3x জোনে, ওরে বাবা, মানে রাজধানী এক্সপ্রেসের মতো দেখে ব্যাস কমপ্লিট হয়ে গেলো। ও কি কমপ্লিট হলো কি জানি না, ও নিজেও কি শিখলো জানে না, আর কোথাও যেতেও পারবে না ওইসব। তো আমার গল্প হচ্ছে সিরিয়াসলি বি সিরিয়াস। আমরা WBP ওয়েস্ট বেঙ্গল PSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ক্র্যাক করেই ছাড়বো। আমি প্রত্যেকজনকে কথা দিচ্ছি যে ক্র্যাক করে ছাড়বো, আমার মতো ওয়েতে শুধু চলতে হবে, ব্যাস, আর কিছু বলবো না। চলো তারপর দেখা যাবে, শেষ পরীক্ষার পরেই কথা হবে, মিলিয়ে নিয়ে তারপর এই লেকচারটার কথাগুলো, ঠিক আছে। চলো আর কথা বলছি না, আর কথা বাড়াচ্ছি না, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমাদের তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।
এই গুড নাইট বলে যাবে সবাই। গুড নাইট স্যার। হ্যাঁ একদম গুড ঠিক। হ্যাঁ গুড নাইট, চলো।